আচ্ছা, আজকে আমরা পড়বো কেমিস্ট্রির সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। চ্যাপ্টারের নাম কি? পরিমাণগত রসায়ন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে দিই চ্যাপ্টার থ্রি। চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি এর নাম কি? পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন। ওকে। এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার? এই চ্যাপ্টার থেকে বিগত সালের প্রশ্নগুলো চেক করলে দেখা যায় বুয়েটের 30 নাম্বার প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। বুয়েটের 30 নাম্বার প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে। ঠিক আছে, তারপর এইচএসসি তে মিনিমাম 20 নাম্বার। এইচএসসি তে মিনিমাম 20 নাম্বার আসছে এই চ্যাপ্টার থেকে। তার মানে কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝতে পারছো আশা করি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমাদের এই চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন। চ্যাপ্টার নাম শুনে বুঝতেছো পরিমাণ করতে হবে, তাই না? তো পরিমাণ মানে কি? অবশ্যই হ্যাঁ ম্যাথ করতে হবে আমাদের। এই চ্যাপ্টার খালি ম্যাথের উপর। পুরা চ্যাপ্টারই ম্যাথ হচ্ছে, আছে। হ্যাঁ, পুরা চ্যাপ্টারই হচ্ছে খালি ম্যাথ। হুম। তো আমরা কেমিস্ট্রিতে ম্যাথ করার আগে কিছু জিনিস আসলে কেমিস্ট্রিতে জানা লাগে। যেমন কোন একটা মৌলের পারমাণবিক ভর কত, তাই না? কোন একটা মৌলের হ্যাঁ পারমাণবিক ভর কত এটা আমাদের জানা লাগে। আমি আশা করতেছি তুই 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর কি পারমাণবিক ভর অলরেডি জানোস। ঠিক আছে, এটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে কিন্তু ফার্স্ট দিন যখন পড়াইছি তখনই বলছি 1 থেকে 30 প্রথম 30টা মৌলের পারমাণবিক সংখ্যা আর ভর মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখন তুই যদি ভুলে ভুলে গিয়ে থাকস তাহলে জিনিসটা আবার একটু রিভাইজ দিস, একটু ভুলে নিস। হ্যাঁ, ঠিক আর আছে। তবে আমি যেহেতু সব সব পড়া অনেক ইজি করে পড়াই ফেলি, তো আমি এখানে কয়েকটা মৌলের পারমাণবিক ভর লিখে দিব। ওই মৌলের পারমাণবিক ভরগুলো নিয়ে এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ আসবে। ঠিক আছে, তো আমরা আগে থেকে যদি ঠিক আছে। ওই মৌলের পারমাণবিক ভরগুলো জেনে ফেলি তাহলে এটা একটা চোরা পদ্ধতি হয়ে যাবে না? কারণ আমরা তো জানি হ্যাঁ যে ঘুরে ফিরে ওই মৌলগুলো নিয়ে ম্যাথ আসবে। ঠিক আছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে বিভিন্ন মৌলের পারমাণবিক ভর। বিভিন্ন মৌলের পারমাণবিক ভর। পারমাণবিক ভর। আমরা এখানে একটা ছক আঁকি। এই ছকের গুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই ছকের আচ্ছা গুলা, এই ছকে যে মৌলগুলা দিব এই মৌলগুলা নিয়ে নরমালি ম্যাথ আসবে। আহ, মৌলের নাম, মৌলের নাম, আর এখানে দিব আমরা পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভরটা লিখে দিব এখানে। আবার এখানে আবার মৌলের নাম, মৌলের নাম, এখানে আবার পারমাণবিক ভর। আমি ছকটা জাস্ট 2 পৃষ্ঠায় না আটাবার জন্য 1 পৃষ্ঠায় আটা ফেলছি আর কি। ঠিক আছে, হ্যাঁ দুই হ্যাঁ ঠিক লাইনে আছে। এদিকে মৌলের নাম, এদিকে ওদের পারমাণবিক ভর, এদিকে বাকি মৌলগুলোর নাম, এদিকে ওদের পারমাণবিক ভর। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ যেমন হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন পারমাণবিক ভর কত? 1। এক। তারপর হচ্ছে কার্বন। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তারপর হচ্ছে যে নাইট্রোজেন। নাইট্রোজেন পারমাণবিক ভর কত? 14। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাঁ অক্সিজেন। অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16। তারপর হচ্ছে যে সোডিয়াম। সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে যে 23। 23। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে যে 24। তারপর এখানে আর কি থাকতে পারে? ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর 26। 26 না, 26 না, 27। হ্যাঁ 27। ঠিক আছে, তারপর হচ্ছে যে আচ্ছা। ফসফরাস। ফসফরাস হচ্ছে যে 31। 31। তারপর হচ্ছে যে সালফার। পটাশিয়াম। না, যেগুলো দিব অনলি এগুলা দিয়ে দেখবি যে খালি ম্যাথ আসতেছে এই চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা আমার তো নোট সব বোঝানো আছে, বুঝছ নাই? আমি তো জানি ম্যাথ কোন মৌলগুলো নিয়ে আসবে, আগে থেকেই জানি। ঠিক আছে,
আচ্ছা তোদেরকে আগে থেকে চিট কোড এগুলো হচ্ছে চিট কোড, ঠিক আছে, চোরা পদ্ধতি। অন্য অন্য কেউ তোকে পড়াইলে কি বলতো, বলতো যে প্রথম 60টা পারমাণবিক মৌলের পারমাণবিক ভর মুখস্থ করো। দরকার আছে কোনো? তুই পারবি 60টা মনে রাখতে? না 30টাই মনে রাখতে পারি না। এটাই, সেই জন্য আমাদেরকে একটু বুদ্ধি খাটায় পড়ালেখা করতে হবে। ক্লোরিন, তা ক্লোরিন হচ্ছে 35.5, পটাশিয়াম হচ্ছে 39, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম হচ্ছে যে 40, ক্যালসিয়াম হচ্ছে 40। ওকে, আরো আছে, হুম আমি এখানে আড়াইতে পারিনি ব্যাপারটা, আমি যদি একটু পরের পৃষ্ঠায় নিয়ে যাই, ঠিক আছে, শুধু আচ্ছা একটু একটু নিলে হবে। কপি, ঠিক আছে, আচ্ছা। হুম তুই মনে মনে বলতেছিস যে খাতা কলমে যদি তুই আমার মতন এরকম সুবিধা পাইতি, খালি কপি করে করে নিয়ে যাইতেছি, ঠিক আছে। সেটাই, আসলে মোবাইলে নোট করা কিন্তু আলাদা একটা সৌন্দর্য, হাতে এগুলো এত সুন্দর করে করা যায় না। হুম, বুঝতে পারছিস। ওকে, তারপর হচ্ছে আমরা কতটুকু পর্যন্ত আসছিলাম? ক্যালসিয়াম, ঠিক আছে। হুম তারপর হচ্ছে যে হুম ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে যে 52, 52। তারপর হচ্ছে যে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে যে 55, 55। আয়রন, তারপর হচ্ছে আয়রন, ভেরি গুড। দেখে দেখে বলছিস নাকি মুখস্থ আছে তোর যে সিরিয়ালিটা? না আমি এটা এটা তো ইয়ার কথা আয়রন। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে নিকেল, তাই না? নিকেল হচ্ছে 58.7, 58.7। তারপর হচ্ছে কপার, কপার হচ্ছে যে 63.5, 63.5। তারপর হচ্ছে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে যে 65.4, 65.4। হ্যাঁ, এই যে ক্রোম করতে গেলে এই চারটা একটু পর্যন্ত কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, একটু, ঠিক আছে, একটু হচ্ছে যে আরো বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার। কারণ কেন, এর আগের গুলা তো মোটামুটি তুইও জানোস না, একটু হ্যাঁ 30টার মধ্যে পড়তেছে, কিন্তু বেশিরভাগ ম্যাথ আসে যে এগুলা নিয়ে, ঠিক আছে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক, এগুলা নিয়ে হচ্ছে ম্যাথ বেশি আসবে। একটু ক্লিয়ার কিনা বলতো একটু? ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে যে কিছু যোগের স্পেশাল নাম আছে, ঠিক আছে, কিছু যৌগ বা মৌলের স্পেশাল নাম আছে, কিছু যৌগ বা মৌলের স্পেশাল নাম, মৌলের স্পেশাল নাম। স্পেশাল নামটা কেন পড়া লাগবে আমি একটু পর বলতেছি, একটা এমসিকিউতে আসবে, এমসিকিউতে শিওর আসবে, ঠিক আছে। আর সৃজনশীলে কেন হ্যাঁ আসে সেটাও আমি বুঝাই দিব, ঠিক আছে। যদি আমি প্রথম বলি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডকে নর্মালি ওর নাম কি, নর্মালি ওর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাই না? হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড, ওকে নর্মালি বলে ক্যালসিয়াম অক্সাইড, কিন্তু ওর আরেকটা নাম আছে, ওর আরেকটা নাম হচ্ছে যে কুইক লাইম, ঠিক আছে, কুইক লাইম, কুইক লাইম, বা এটাকে বলা হয় চুন, কি বলা হয়, চুন। এখন কথা হচ্ছে যে এমসিকিউতে আসবে ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম কি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে একটা প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন আসে যে সৃজনশীলে বা ম্যাথ করতে দিলে তোকে বলবে যে কুইকল্যামের সাথে পানি মিশানো হয়েছে, এখন তুই তো জানোসই না কুইকল্যাম কি, ঠিক আছে, তখন কি পারবি আনসার করতে? না সেই জন্য কুইকল্যামের সাথে পানি মিশানো হয়েছে বলতে কি বুঝাইছে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি মিশানো হয়েছে, ঠিক আছে। নাইস, তাহলে প্রশ্নটা বুঝছি। কিভাবে আসতে পারে বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। তাহলে এবার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা নর্মাল নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমি নর্মাল নামগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এটার অপর নাম হচ্ছে যে কলিচুন, এটার অপর নাম কি, কলিচুন, কলিচুন। কলিচুন। তারপর হচ্ছে যে কার্বন, আমরা নর্মালি কার্বনকে কি কি নামে চিনি, কার্বন নামে চিনি না, হ্যাঁ কিন্তু ওর আরেকটা স্পেশাল নাম আছে, আরেকটা স্পেশাল নাম হচ্ছে কোক। এটা আবার আমরা কোক খাই যে ওই কোক ভাবিস না, ঠিক আছে, কোক,
আর আরেকটা নাম হচ্ছে চারকোল। চারকোল। তারপর আরো আছে আচ্ছা, চারকোলটা আছে, এটা কি একদম পিওর চারকোল নাকি অনেক কিছু মিক্স করা থাকে ওটার সাথে? চারকোলের সাথে অনেক কিছু মিক্স করা থাকে, ঠিক আছে। ইভেন আমরা এই ম্যাথ গুলা করবো যে বিশুদ্ধ চারকোল পেতে হলে কি করতে হবে, ঠিক আছে, আমরা সবই করবো ওকে, ম্যাথ। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট ছোটবেলায় পড়ে আসার কথা, এটা আরেকটা নাম কি বলতো? এটা হচ্ছে চুনা পাথর। চুনা পাথর, ভেরি গুড। ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এটার আরেক নাম হচ্ছে যে চুনা পাথর। চুনা পাথর, ঠিক আছে। আপাতত এই স্পেশাল নামগুলো পড়লে মোটামুটি চ্যাপ্টার এগুলো নিয়ে ম্যাথ আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। এখন টপিক হচ্ছে, আমি কিন্তু এই চ্যাপ্টার ফুল ট্রেলার শুরুতেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাই পরবর্তীতে দেখতে আচ্ছা, সব ইজি লাগতেছে। হ্যাঁ, আমাদের যা মনে রাখ আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এখন টপিকের নাম হচ্ছে এটা, কিছু জিনিস মনে রাখতে হবে। মোলার ভর, ঠিক আছে, মোলার ভর। মোলার ভর। মোলার ভর, মোলার ভর একসাথে, মানে এক মোলার ভর আমি যদি লিখি এক মোলার ভর, এভাবে লিখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এক মোলার ভর বলতে কি কি বোঝায়? এক মোলার ভর বলতে একসাথে অনেক কিছু জিনিস বোঝায়। দ্বারা আমি তোকে যদি দেখাই, এক মোলার ভর বলতে একসাথে কয়েকটা জিনিস বোঝায়। একটা হচ্ছে যে এক মোলার ভর গ্যাসের আয়তন হচ্ছে যে 22.4 লিটার, ঠিক আছে, বাইশ দশমিক হ্যাঁ, চার লিটার এটা আশা করি জানোস না? জানি। আচ্ছা, 9 10 ম্যাথ হ্যাঁ, আসতো। গ্যাসের ভর। আমি একেবারে 9 10 থেকে শুরু করি, কেন শুরু করি? যাতে তোদের বেসিক জিনিসটা আবার সব মনে পড়ে, কঠিন না লাগে, ঠিক আছে। কারণ হুট করে যদি আমি ইন্টার লাইফে ঢুকে যাই, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে, হবে না? হ্যাঁ, সেটাই। 6.02 ইন্টু 10⁻23টি অনুর ভর, এটা জানোস? হ্যাঁ, মানে এক মোলার ভর বলতে এত কিছু বুঝাই, ঠিক আছে। যদি আমি পরে একটা চিত্র এঁকে দিব অনুর ভর। তারপর হচ্ছে যে এক মূল যোগের অনুর ভর, ঠিক আছে। আচ্ছা, একটু জানলে হবে। এখন আমি তোকে একটা ফ্লো চার্ট এঁকে দিই, দাঁড়া। এক মোল, একটু একটু আগে পিছিয়ে জানতো, আচ্ছা, লিখে নি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এক মোল, ঠিক না? এই এক হ্যাঁ, মোল দ্বারা যে কত কিছু বুঝে আমি তোকে দেখাচ্ছি একটা একটা করে। এই যে এক মোল, আচ্ছা, আপনি এটা একটু লিখে নাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ হ্যাঁ, আয়। হ্যালো। হ্যালো, আশ্বাস। আচ্ছা, এক মোল, এক মোল বলতে কি বোঝাচ্ছে? ওটা যদি গ্যাস হয়ে থাকে, ওই এক মোল পরিমাণ গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, যদি এটা একটু আছে এসটিপি তে, অনলি এসটিপি তে, ঠিক আছে। হ্যাঁ, তারপর এক মোল যদি বলা থাকে এক মোল পরমাণু,
হ্যাঁ, এক মোল পরমাণু বলা থাকলে আমরা বুঝবো 6.02 × 10⁻23 টা পরমাণুর কথা বলছে, ঠিক আছে। আর যদি বলে থাকে আচ্ছা, এক মোল অণু, অণু বললে আমরা 6.02 × 10⁻23 টা অণুর কথা বলছে ধরে নিব, ঠিক আছে। যদি বলে এক মোল ঠিক। আয়ন, তাহলে 6.02 × 10⁻23 টি আয়ন। একটু ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। মানে অণু বললে অত সংখ্যক অণু, পরমাণু বললে অত সংখ্যক পরমাণু, আর আয়ন বললে অত সংখ্যক আয়ন। আর যদি কণা বলে, কণা, শুধু কণা বললে তাহলে অত সংখ্যক কণা, ঠিক না? ওকে। তার মানে হ্যাঁ, এক মোল জিনিসটা, এক মোল সমান 6.020 10⁻23। আর আরেকটা হচ্ছে গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। ঠিক তার আছে। তারপর হচ্ছে যে এক মোল গ্যাসের ভর, গ্যাসের ভর না, এক মোল কোনো কিছুর ভর, ঠিক আছে, এক মোল কোনো কিছুর ভর, শুধু গ্যাস যা হবে এমন না। ওকে, এক মোল প্রকৃত ভর বলতে প্রকৃত ভর বলতে কি বোঝায় বুঝোস? যেমন একটু আগে একটা চার্ট দেখাইলাম না, এগুলো তুই হ্যাঁ, যেগুলো বইতে লেখা আছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, লাইক ক্রোমিয়ামের ভর হচ্ছে 52, তারপর অক্সিজেনের ভর 16, পারমাণবিক ভর আর কি, এগুলাই তো ওদের প্রকৃত পারমাণবিক ভর, তাই না? হ্যাঁ। তাহলে এক মোল দ্বারা বুঝাচ্ছে ওদের প্রকৃত পারমাণবিক ভর, ঠিক আছে। ওকে। কোনো মৌল বা যৌগের, মৌল বা যৌগের প্রকৃত পারমাণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর, পারমাণবিক বা আণবিক ভর, কারণ যৌগের ক্ষেত্রে কি হয়, আণবিক ভর হয়, আলো। পারমাণবিক বা আণবিক ভর। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হ্যাঁ, অক্সিজেন O2, O2 কিন্তু অণু, এটা কিন্তু পরমাণু না, খেয়াল রাখতে হবে। একটা অক্সিজেনের হ্যাঁ, পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে দুইটা অক্সিজেনের আণবিক ভর কত, 32 না? হ্যাঁ। তাহলে O2 এক মোল সমান বুঝাচ্ছে 32 গ্রাম অক্সিজেন। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলতো। clear, বুঝছি। আবার মানে কোনো, O2 এখানে দুইটা মিলে বুঝাচ্ছে 32, মানে 2 দিয়ে ভাগ করলে 16 করে একটা পাবো আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নাইট্রোজেন, নাইট্রোজেন এক মোল, তাহলে কত হবে, 14 গ্রাম, তাই না? হ্যাঁ, 14 গ্রাম না? হ্যাঁ। আবার N2 হলে এটা অনুর হিসাব হবে, তখন N2 এক মোল সমান কি হবে, 28 গ্রাম। 28 গ্রাম। আমি এটা বুঝাতে যাচ্ছি যে আমরা নর্মালি যে ভরটা জানি ওদের পারমাণবিক ভর, আণবিক ভর, এটা হচ্ছে ওদের এক মোল পরিমাণ, ঠিক আছে। বুঝছি। এটা হচ্ছে ওদের এক মোল পরিমাণ। কিন্তু প্রশ্নের মধ্যে আমরা যখন ম্যাথ করব, আমরা কি বরাবর 28 গ্রাম নাইট্রোজেন ইউজ করবো এরকম কোনো কথা আছে? 28 গ্রামই নাইট্রোজেন ইউজ করবো? না। আমাদেরকে তো বলে দিবে 55 গ্রাম নাইট্রোজেন ইউজ করছো, ঠিক আছে। হ্যাঁ, তখন 55 গ্রাম নাইট্রোজেন যে ইউজ করছো, তখন আমাদের এই ইনফরমেশনটা লাগবে যে ওদের আসলে প্রকৃত ভর কতটুক ছিল, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে যখন করবো ম্যাথ গুলো তখন বুঝবি, ঠিক আছে। আচ্ছা, আপাতত এক মোল দ্বারা কি বুঝাচ্ছে আমি সেটা বুঝাচ্ছি। তাহলে এই জিনিসটা বুঝাইতে পারছি কিনা একটু বল কষ্ট করে। বুঝছি। তাহলে এক মোল সমান এগুলো এগুলা বলতেছে আমার আপাতত। এক মোল সমান আরো একটা জিনিস বলে, ঠিক আছে, আরো একটা জিনিস ইনফরমেশন, এক মোল দেওয়া থাকলে মানে আরো একটা ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে। এটা আমি এখন মনে করতেছে না, ম্যাথ করতে গেলে দুম করে মনে করবে, ঠিক আছে, তখন এখানে এসে আমরা একটা লিখে দিব, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট লিখে দিব। নর্মালি এই তিনটা হচ্ছে মেইন ইনফরমেশন। হুম, ওকে। এখন আমাদের কিছু সংজ্ঞা পড়া লাগবে, কিছু সংজ্ঞা পড়া লাগবে। পারমাণবিক ভর, পারমাণবিক ভর, তারপর হচ্ছে আমাদের সংখ্যা পড়া লাগবে গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। আচ্ছা, পারমাণবিক ভর কাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, কোন মোলের, যদি সংজ্ঞাটা আসবে না, ঠিক আছে, সংজ্ঞাটা আসবে না, তাহলে তাও আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি যাতে একটা সুন্দর একটা নোট খাতা থাকে আর কি, সবকিছু আছে ওই নোট খাতায় এরকম একটা, ঠিক আছে। কোন হ্যাঁ। মোলের, কারণ তোরা এখন ছোট না যে তোকে জিজ্ঞেস করবে পারমাণবিক ভর কাকে বলে। ঠিক আছে। কোন মোলের একটি পারমাণবিক ভর এবং কোন মোলের একটি পারমাণবিক ভর
আইসোটোপের, ঠিক আছে? কার্বন 12 একটি পরমাণু ভরের, এটা তো ক্লাস 10 পড়ে আসছিস না? ওরা আসছি। একটি পরমাণু ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মলে পারমাণবিক ভর বলে, ঠিক আছে? নাকি এটা কি নাকি হাইড্রোজেনের একটি পরমাণু না ভরের? না, কার্বন 12 আইসোটোপের, ঠিক আছে? আচ্ছা, অংশের অনুপাতকে ওই মলে পারমাণবিক ভর বলে। এখন দেখবি তোর জীবনটা মিথ্যা করে দিবে যে। মানে দেখি আমি তোকে তোর জীবনটা একটু মিথ্যা বানাই দিই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি এভাবে লিখি, অক্সিজেনের পারমাণবিক ভর কোনটি, পারমাণবিক ভর কত, ঠিক আছে? অপশন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 16 গ্রাম, তারপর হচ্ছে যে 16, 3 হচ্ছে যে 16 MU, আর 4 হচ্ছে যে 32 গ্রাম। দেখি কোনটা আনসার কোনটা হবে, দেখি বলতো। অক্সিজেন মানে তো একটাই বুঝাইছে নাকি? O2 O2 কেন বলবে? কারণ আমি তো পারমাণবিক ভর বলছি, নাহলে তো আণবিক ভর বলতাম। পারমাণবিক ভর, হ্যাঁ। তাহলে তাহলে 16 গ্রাম। 16 গ্রাম, ঠিক না? হ্যাঁ, এই যে দেখছো তো জীবনটা যে মিথ্যা হয়ে গেছে। এটার আনসার হবে হয় অনলি 16 নতুবা 16 MU, ঠিক আছে? কেন গ্রাম? কারণ তোকে জিজ্ঞেস করছে পারমাণবিক ভর কত, তোকে যদি জিজ্ঞেস করতো গ্রাম পারমাণবিক ভর কত, তখন হচ্ছে 16 গ্রাম, ঠিক আছে? জিনিস একই, কিন্তু গ্রাম পারমাণবিক ভর জিজ্ঞেস করে না তোকে, অনলি জিজ্ঞেস করছে পারমাণবিক ভর কত, তখন হয় 16 লিখতে হবে নতুবা 16 MU লিখতে হবে, ঠিক আছে? এই ছোটখাটো জিনিস যে পোলাপাইন ভুল করে, ঠিক আছে? তারপর এসে বলে যে প্রশ্ন কঠিন হয়েছে, প্রশ্ন তো কঠিন হয় না, বেসিক ক্লিয়ার না, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এমইউর ফুল ফর্ম কি? এটা আমি গুণগত রসায়নে পড়াইছি, আমি জানি তুই ভুলে গেছিস, তাও আবার পরে দিচ্ছি। অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিট। এখন হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে? গ্রাম পারমাণবিক ভর সেম জিনিস, ঠিক আছে? সংজ্ঞাটা ফুল সেম জিনিস, শুধু হচ্ছে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা হলে, ঠিক আছে? পারমাণবিক ভরটার পাশে যখন গ্রাম লিখে দিব, এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে আমরা আচ্ছা, সংজ্ঞাটা কি লিখতে পারি? পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা হলে, গ্রাম এককে প্রকাশ করা হলে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? হ্যাঁ, ক্লিয়ার। যদি এক্সাম্পল দিই, অক্সিজেনের শুধু পারমাণবিক ভর হচ্ছে কত? 16, ঠিক আছে? হলো 16 প্লাস 16 MU। আর যদি অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হিসাব করা হয়, তখন এটা হয়ে যাবে 16 গ্রাম। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বল? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কিন্তু পারমাণবিক ভর কি, গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি বুঝতে পারছি। তাহলে আণবিক ভর কি আর গ্রাম আণবিক ভর কি, এই জিনিসটা আর বুঝাতে আশা করি হবে না, ঠিক না? বুঝছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে আণবিক ভর লিখি আর এখানে গ্রাম আণবিক ভর লিখি, ঠিক আছে? হ্যাঁ, গ্রাম আণবিক ভর। সংজ্ঞাটা লিখতেছি কারণ আমি জানি সংজ্ঞা আসবে না, ঠিক আছে? কোথায় আচ্ছা, মেইন জিনিসটা হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে যে শুধু 32 বা 32 MU, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, MU। আর
এই ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কি হবে? অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। বুঝছি। 32 গ্রাম। জিনিসটা ফুল ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এরপর হচ্ছে মৌলের আধুনিক ধারণা। কোনো লেখা যদি সুন্দর করে লিখতে না পারো সমস্যা নেই, পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু সময়ের পড়া যদি সময় লিখে ফেলতে পারো তাহলে পরবর্তীতে কি হয়? সাথে সাথে লিখে ফেলি, এখনো লিখে ফেলতেছি। তাহলে পরবর্তীতে আর পড়াটা জমে থাকে না, ঠিক না? হ্যাঁ, সেটাই। আচ্ছা, মূলের আধুনিক ধারণা আমি তো একটু আগে পড়াই দিয়ে আসছি। এই যে এক মোল বলতে কত কিছু বোঝায়, ঠিক না? হ্যাঁ, এক মোল বলতে এই জিনিসগুলো বোঝায়। তাহলে দেখতো এখন সংজ্ঞা যেটা লিখে দেবো এই সংজ্ঞাটা কি বুঝাবার কিছু আছে কিনা তুই দেখতো। আমি এখন যে সংজ্ঞাটা লিখতেছি আমার সাথে সাথে লেখ। কোনো পদার্থের যত গ্রাম ভরে কোনো পদার্থের যত গ্রাম ভরে 6.02 into 10 to the power 23, 6.02 into 10 to the power 23 টি কণা, কণা বলতে কি বোঝাচ্ছে? অণু, পরমাণু, আয়ন, ঠিক আছে? হ্যাঁ, কণা এগুলাকে একসাথে পরমাণু, কারণ পরমাণুর ক্ষেত্রে পরমাণু, অণুর ক্ষেত্রে অণু, আয়নের ক্ষেত্রে আয়ন। এখন সব তিনটা তো আলাদা করে লেখার কিছু নেই, আছে? সেটাই না। সেজন্য এগুলাকে একসাথে কি বলা হয়? আয়ন, সরি, কণা, ঠিক আছে? বিদ্যমান থাকে তাকে হ্যাঁ, ওই পদার্থের একমোল বলে। বিদ্যমান থাকে থাকে তাকে ওই পদার্থের একমোল বলে। লিখছস? হ্যাঁ, লেখা শেষ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতো। এক মোল সমান এত আয়তন, গ্যাস হলে এত আয়তন, 22.4 লিটার এসটিপিতে। আবার এক মোল সমান 6.02 10 to the power 23 টা অণু, পরমাণু, আয়ন। এখন চিন্তা কর, এক মোল সমান দুইটার জিনিস না? তাহলে আমরা আমরা এটা বলতে পারি না 22.4 লিটার গ্যাসের আয়তনে এতটা অণু থাকে? বলতে পারি কিনা? হ্যাঁ, কারণ বলতে দুইটা পারি। সেম জিনিস। আবার এটা বলতে পারি কিনা বলতো? 32 গ্রাম অক্সিজেন অণুতে, সরি 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন অণুতে এতটা অণু থাকে। হ্যাঁ, বলতে পারি। আবার বলতে পারি 16 গ্রাম অক্সিজেনে এতটা পরমাণু থাকে, কারণ অক্সিজেন আবার পরমাণু, O2 বলি নেই, ঠিক না? পরমাণুর ক্ষেত্রে পরমাণু হিসাবটা হবে। আবার এটা বলতে পারি না 28 গ্রাম নাইট্রোজেনে এতটা অণু থাকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ইয়ে হ্যাঁ, একটা অক্সিজেন পরমাণুর মধ্যে 6.02 ইন্টু 10 to the power 23 টি অণু আছে। পরমাণু পরমাণু একটা মানে অক্সিজেন, পরমাণু আছে, ঠিক একটা তো? অক্সিজেন, হ্যাঁ, 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 পরমাণু আছে। হ্যাঁ। আবার ইয়ে O2 তে O2 তে ও হ্যাঁ, O2 তেও সেম পরিমাণ অণু আছে, তাহলে হিসাবে গোলমাল না? না, হিসাবে কেন গোলমাল? এ দেখ, O2 হিসাব করলে 6.02টা এখন হালকা করে লিখতেছি, ঠিক আছে? এক্স ধর, এক্স দিয়ে আবার বুঝাচ্ছি, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে? এক্স, হ্যাঁ, এক্সটি অণু, অণু, ঠিক আছে? আর তার মানে এখানেও ইয়ে আর সিক্স শুন, পয়েন্ট জিরো হ্যাঁ, কে বল, দিয়ে গুণ বল, করতেছে। বলতেছি। আর ওতে কি হচ্ছে? এক্সটি পরমাণু, ঠিক আছে? পরমাণু। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা কর তো, এই জায়গায় অণু, অণু বলছি না আমি? হ্যাঁ, অণু মানে কি? একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন আছে না? দুইটা অক্সিজেন পরমাণু আছে না? বুঝছি, জিনিসটা বুঝতে পারছি আমি? বুঝছি এবার। ওকে, জাস্ট হিসাবটা বলার সময় আমাদেরকে বলে দিতে হবে O2 তে 32 গ্রাম O2 তে এতটি অণু আছে, পরমাণু বললে ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ বুঝছি। তাহলে জিনিসটা বুঝাতে পারছি না? হ্যাঁ, তাহলে দেখতো, এই কথাটাই সংজ্ঞার মধ্যে লেখা আছে কিনা? কোনো পদার্থের যত গ্রাম ভরে, কত গ্রাম ভরে, যেটা ওদের প্রকৃত ভর, 32 গ্রাম, 16 গ্রাম, এগুলোই তো ওদের প্রকৃত ভর, ঠিক না? যত গ্রাম হ্যাঁ, ভরে এতটি কণা বিদ্যমান থাকে তাকে ওই পদার্থের এক মোল বলে, ঠিক আছে? ঠিক আছে। যেমন আমি যদি এখন এক্সাম্পল দিই, সোডিয়াম, সোডিয়াম যদি বলছে এক মোল সোডিয়াম, এক মোল সোডিয়াম বলে দিছে,
তাহলে আমরা বুঝে নিব 1 মোল সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম না, যেটা ওদের হ্যাঁ প্রকৃত ভর, ওইটাই তো ওদের 1 মোল পরিমাণ। আবার 23 গ্রাম সমান আমরা এটা বলতে পারি না, যেহেতু সোডিয়াম একটা পরমাণু, তার মানে বলতে পারি সোডিয়াম মোল, 1 মোল সোডিয়াম মোলের মধ্যে 23 গ্রাম, মানে ভর হচ্ছে 23 গ্রাম, আর ওখানে আছে 6.02 ইন্টু 10⁻23 টা পরমাণু, বলতে পারি কিনা? হ্যাঁ পারি। পরমাণু, ঠিক আছে। আবার যদি পানির হিসাব করি, পানি H2O কিন্তু অণু না, কারণ এখানে দুইটা পরমাণু, হাইড্রোজেনও আছে আচ্ছা অক্সিজেনও আছে, ঠিক আছে। তাহলে কি হবে, পানি 1 মোল পানি দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে 1 মোল পানি দ্বারা বোঝাচ্ছে ওটার ভর হচ্ছে 18 গ্রাম, তাই না? হ্যাঁ 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 আর 18 গ্রামের মধ্যে আছে 6.02 ইন্টু 10⁻23 টা পরমাণু, সরি বুঝছি। অণু, অণু বলতে পারি না? হ্যাঁ পারি। 18 গ্রাম কেন? কারণ পানির প্রকৃত ভর দেখ, হাইড্রোজেনের ভর আমরা শিখে আসছি কি, এক না, এটা ছক, হ্যাঁ, ছক, 1 1 2 আর 16 মানে 18। 1 প্লাস 1 তাহলে প্লাস দেখা যাবে না। 16, তাহলে কত, 18। দেখছস, আমরা ওদের প্রকৃত ভরটা ইউজ করে ওদের প্রকৃত আণবিক ভরটা বের করছি না? হ্যাঁ তাহলে ওদের প্রকৃত আণবিক ভর বলতে বোঝাচ্ছে ওইটাই 6.020 10⁻23 অণু, ঠিক আছে। আর ওদের প্রকৃত আণবিক ভরের ভরটাই হচ্ছে 1 মোল, ঠিক আছে। বুঝছি। জিনিসটা ক্লিয়ার? হুম, হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ শুনতেছস? হ্যাঁ শুনতেছি। জিনিসটা ক্লিয়ার কিনা বল, আগের টপিক। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে হ্যাঁ মোলার ভর যেহেতু 1 মোল কি এটা বুঝাই ফেলতে পারছি, তাহলে মোলার ভর কি এটা বুঝাতে আর সময় লাগবে না। 1 মোল পদার্থের ভরকে মোলার ভর বলে, ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার। 1 মোল পদার্থের ভরকে মোলার ভর বলে, মোলার ভর বলে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক, এগুলো তো আশা করি ইয়াতে পড়ছস, 9-10 এ হ্যাঁ পড়ছস। বুঝছি। অ্যাভোগাড্রো সংখ্যা বা এটাকে কি বলা হয়, অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়, ঠিক আছে। হ্যাঁ কোন পদার্থের 1 মোলে যতগুলো কণা বিদ্যমান থাকে, ঠিক আছে। কোন পদার্থের 1 মোলে মধ্যে 1 মোলের মধ্যে যতগুলো কণা বিদ্যমান থাকে, যতগুলো কণা বিদ্যমান থাকে, যতগুলো কণা বিদ্যমান থাকে, এই জিনিসটা আমি বুঝাচ্ছি না, কারণ কিছু জিনিস আসলে বোঝানো দরকার নেই, ঠিক না, এগুলো তোরা জানোস। হ্যাঁ এগুলো বুঝছি। কারণ কেন, আমরা একটু আগে পড়ে আসি 1 মোলের মধ্যে কতটি কণা থাকে, 6.020 10⁻23 টাই থাকে, ঠিক না। তাই ওই নাম্বারটাকে তো অ্যাভোগাড্রো সংখ্যা বলে, এগুলো ঠিক আসছে না একটু আগে। হ্যাঁ আর অ্যাভোগাড্রো সংখ্যাকে n এ দিয়ে প্রকাশ করে, n এ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু লাগবে, কি দিয়ে প্রকাশ করে, n এ দিয়ে প্রকাশ করে। 6.020 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বা ধ্রুবক। এখন হচ্ছে যে আস্তে আস্তে আমরা ঢুকতেছি, কোথায় ঢুকতেছি, ইন্টার লাইফে ম্যাথ। ঢুকতেছি, ঠিক আছে। বেসিক জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার করে আসছি। এখন হচ্ছে আমাদেরকে একটা জিনিস, এখন যে টপিকটা পড়াবো একটা ছোট টপিক পড়াবো, এই ছোট টপিক থেকে, এই ছোট টপিকটা যদি একবার বুঝতে পারো, তুই কেমিস্ট্রির মিনিমাম বেসিক অঙ্কগুলা 99% করে ফেলতে পারবি, ঠিক আছে। ঠিক আছে। এটা হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা। যদি আমি বলছি না এই চ্যাপ্টারে মানে ইয়ে আছে খালি ম্যাথ আর ম্যাথ, একটু পরে ঢুকলে তো বুঝবি যে খালি ম্যাথ আর ম্যাথই পাবি, ঠিক আছে। কিন্তু আমি এমন একটা চোরা পদ্ধতি শিখাই দিব, ঠিক আছে, হ্যাঁ এমন একটা চোরা পদ্ধতি
পদ্ধতি শিখিয়ে দেবো, ওই চোরা পদ্ধতি দিয়ে তুই এই চ্যাপ্টারে 90% ম্যাথ করতে পারবি। 90% ম্যাথ শুধু 1 পৃষ্ঠার মধ্যে করে ফেলতে পারবি, ঠিক আছে? বাহ 90% ম্যাথ শুধু 1 পৃষ্ঠার মধ্যে করতে পারবি। কিন্তু হ্যাঁ, সবই ঠিক আছে, ইভেন টিচারও নাম্বার কাটতে গিয়েও কাটতে পারবে না। কেন কাটতে পারবে না জানোস? ম্যাথে ভুল নাই। ম্যাথে ভুল নাই, কারণ টিচারও বুঝতেছে যে তুই চোরা পদ্ধতি ইউজ করতেছস, ঠিক আছে, এটা উচিত না, কিন্তু কাটতে পারবে না, ঠিক আছে? কারণ ঠিক আছে। ম্যাথে ভুল করস নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে কেন, আমাদের বইতে সব ম্যাথ হচ্ছে যে এই চোরা পদ্ধতি ইউজ করা হয়নি, বইয়ের কোনো ম্যাথে চোরা পদ্ধতি ইউজ করা হয়নি, ঠিক আছে? কিন্তু বুঝছি। আমাদের হাজারিন এক সাহেব একটা ভুল করে ফেলছে, একটা ছোট ভুল করে ফেলছে। বাবু কি ভুল করছে? বাবু ভুল করছে যে ভুলবশত চোরা পদ্ধতির নামটা বইয়ের মধ্যে উচ্চারণ করে ফেলছে, ঠিক আছে? মানে চোরা পদ্ধতির নামটা মানে? স্টোকিওমেট্রি রুল, ঠিক আছে? স্টোকিওমেট্রি রুলটা ভুলবশত বইয়ের মধ্যে একটা টপিকে লিখে ফেলছে, এই চ্যাপ্টারের একটা টপিকে লিখে ফেলছে যে স্টোকিওমেট্রি রুলটা কি। কিন্তু স্টোকিওমেট্রি রুল দিয়ে কোনো ম্যাথ করে নাই, ঠিক আছে? কিন্তু তুই যখন বইতে লিখে ফেলছিস স্টোকিওমেট্রি রুলটা কি, হ্যাঁ, তার মানে এই রুলটা আমাদের বইতে আছে। আর এই রুলটা যেহেতু আমাদের বইতে আছে, এই রুল দিয়ে আমরা ম্যাথ করলে কেউ কাটতে পারবে না, পারবে? বইতে তো লিখে না। ফেলছিল। এই যে এই জায়গায় আমাদের বাবু সাহেব ভুল করে ফেলছে, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, মূল সংখ্যাকে প্রকাশ করে কি দিয়ে? মূল সংখ্যাকে প্রকাশ করে ছোট হাতের n দিয়ে, ঠিক আছে? ছোট হাতের n হ্যাঁ দিয়ে। এখন ছোট হাতের n, এই ছোট হাতের nটার সূত্র n, n কে আমরা ছোট হাতের m বাই বড় হাতের m দিয়েও বের করতে পারি। এখন তুই বলতে পারবি হ্যাঁ যে ছোট হাতের mটা কি? মোলার ভর। ইয়ে বস্তুর আণবিক আণবিক ভর। আণবিক ভর বা পারমাণবিক ভর যেটাই হোক, কণার ভর আর কি, ঠিক আছে? কারণ আমরা তো জানি না ম্যাথটা কি নিয়ে আসবে। আমি তোকে একটু আগে একটা এক্সাম্পল দিছি না, আমরা প্রশ্ন ইউজ করছি নাইট্রোজেনের তোর প্রশ্ন বলে দিচ্ছি নাইট্রোজেন ইউজ করছি 55 গ্রাম, ঠিক না? হ্যাঁ যেটা প্রশ্নে দেওয়া থাকবে, যেটা আমরা ব্যবহার করব, ওইটা হচ্ছে ছোট হাতের m, ঠিক আছে? আর হুম বড় হাতের m হচ্ছে যে যেটা ওর প্রকৃত ভর, ঠিক আছে? তাহলে যেটা ব্যবহার বুঝছি। করছি ওটাকে দিয়ে যদি আমরা তার প্রকৃত ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে কত মোল ইউজ করছি এটা বের হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছি আমি? হ্যাঁ বুঝছি। তাহলে এই ছোট হাতের m দ্বারা কি বোঝাচ্ছে? প্রশ্নে যেটা দেওয়া থাকবে বা যেটা ব্যবহার করছি, ঠিক আছে? হ্যাঁ প্রশ্নে যে ভর দেওয়া থাকে থাকে অর্থাৎ যে ভর আমরা বিক্রিয়া ইউজ করছি, ঠিক আছে? হ্যাঁ অর্থাৎ যতটুকু পরিমাণ ভর আমরা বিক্রিয়া ইউজ করছি, যতটুকু পরিমাণ ভর বিক্রিয়ায় ব্যবহার করছি, এই জিনিসটা এখন থেকে একটু বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? কারণ জিনিস এই নিয়ে হচ্ছে ঝামেলা হবে, ঠিক আছে? আমি আগে থেকে বলতেছি। এটা হচ্ছে যে ছোট হাতের m, আর বড় হাতের m এর পরিচয় কি? ওই পদার্থের প্রকৃত আণবিক বা পারমাণবিক ভর, ঠিক আছে? বুঝছি। ওই পদার্থের প্রকৃত পারমাণবিক বা আণবিক ভর, ঠিক আছে? হ্যাঁ যদি আমরা 9-10 ছোট হাতের mটাকে w দিয়ে পড়ে আসছি, তাই না? w বাই m। আমি ভাবতেছি এখন এটা করতে আসলাম আবার। হ্যাঁ, কিন্তু ইন্টার হচ্ছে এটা আমাদের হাজার নায়ক বলতে হচ্ছে ছোট হাতের m দিয়ে প্রকাশ করছে, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? w দিয়ে প্রকাশ করতে পারো, যেটা তোর ইচ্ছা, অঙ্ক ঠিক থাকলে হয়েছে। হুম। তারপর আবার m সমান x ডিভাইড বাই n এ, x ডিভাইড বাই কি? এনে x ডিভাইড বাই n এ, ঠিক আছে? x ডিভাইড বাই n এ, এখানে x টা কি? ওই মোল সংখ্যা এক্স এক্স হ্যাঁ, তো 6 এটা। না না, n এ হচ্ছে 6.02 into 10 to the power 23, ঠিক আছে? হ্যাঁ 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 6.02 into 10 to the power 23। আর x টা হচ্ছে যে প্রশ্নে যে যে পরিমাণ কণা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? জিনিসটা বুঝছি। বেসিক জিনিসটা এবার বুঝতে পারছস? মানে n এর সূত্রটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, প্রশ্নে প্রশ্নে যত পরিমাণ ভর ইউজ করা হয়েছে তাকে যদি আমরা প্রকৃত ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে বেড়ে যাচ্ছে n। আবার প্রশ্নে যত পরিমাণ কণা ইউজ হয়েছে তাকে যদি আমরা প্রকৃত কণার সংখ্যা দিয়ে ভাগ করে দিই, প্রকৃত কণার সংখ্যা 6.002 into 10 to the power 23 না, 1 মোল। আর আরো সুন্দরভাবে বলতে পারি, প্রশ্নে যে ভরটা ইউজ করা হয়েছে
তাকে যদি ওই পদার্থের 1 মোল পরিমাণ ভর দিয়ে ভাগ করে দিই, কারণ 1 মোল পরিমাণ পদার্থের ভরই তো হচ্ছে যে তার প্রকৃত ভর, তাই না? হ্যাঁ আবার প্রশ্নে যে পরিমাণ কণা ইউজ করা হয়েছে, কণা বলতে আয়ন, আয়ন হলে আয়ন, পরমাণু হলে পরমাণু, অণু হলে অণু, ওই যে পরিমাণ কণা ইউজ করা হয়েছে তাকে যদি আমরা 1 মোল পরিমাণ কণা দিয়ে ভাগ করে দিই, বুঝছি। জিনিসটা বুঝতে পারছি আমি? হ্যাঁ। তাহলে এটা কি হবে? প্রশ্নে যে পরিমাণ কণা ইউজ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে n এর আরেকটা সূত্র। তারপর n এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে STP তে যত দেওয়া থাকবে, মানে লিটারে দেওয়া থাকবে না একটা আয়তন, হ্যাঁ ওটাকে যদি আমরা হ্যাঁ 22.4 দিয়ে ভাগ করে দিই তাহলে মোল পেয়ে যাচ্ছি। জিনিসটা আবার সেম জিনিস না? আয়তনের ক্ষেত্রে কি করছি, 1 মোল হ্যাঁ গ্যাসের আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছি 22.4 লিটার। ঠিক আছে? তাহলে BSTP এর জিনিসটা কি, এটাকে আর লেখা লাগবে? প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা। ঠিক আছে? এটা বুঝছি। প্রশ্নে যেটা দেওয়া আছে। ব্যাপারটা আবার সবসময় প্রশ্নে দেওয়া থাকবে এমন না। আমি তোকে যদি একটা এক্সাম্পল দিই, অক্সিজেন গ্যাসের আয়তন 35 লিটার দেওয়া আছে STP তে। ঠিক আছে? তাহলে এই হ্যাঁ 35 লিটার বলতে তোকে বলছে যে এটার মধ্যে মোল সংখ্যা কত, মানে n এর মান বের করতে বলছে, মোল সংখ্যা কত, তাহলে ওকে 22.4 দিয়ে ভাগ করে দে। ঠিক আছে? মোল সংখ্যা বেরিয়ে বুঝছি। যাবে। ওকে। তারপর হচ্ছে যে n এর আরো একটা জিনিস আছে, আদর্শ ফিজিক্সের আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়ছস? না এখনো পড়ছ নাই? না। আচ্ছা, ফিজিক্সের আদর্শ গ্যাসের একটা চ্যাপ্টার আছে, বুঝছস? হ্যাঁ সেখানে দেওয়া আছে যে পিভি সমান এনআরটি। পিভি সমান কি? এনার এনআরটি। এখানে পিভি কি আরটি কি, আশা করি কিছু বুঝছ না, তাই না? এটা আগে পড়ছি 9-10-এ। 9-10 পড়ছস, তাহলে তাহলে তো আশা করি ভেজাল লাগতেছে না। এন সমান তাহলে কি বলতে পারি? পিভি সমান পিভি বাই আরটি বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি কিনা বল? হ্যাঁ বলতে পারি। ওকে, তাহলে এন এর অনেকগুলো সূত্র পাইছি, তাই না? হ্যাঁ এখন এন এর সবগুলো সূত্র এক জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? এন সমান আমরা পাইছি ছোট হাতের এম বাই বড় হাতের এম। আবার এন সমান আমরা পাইছি এক্স ডিভাইড বাই এন এ, না? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি ছোট হাতের এম ডিভাইড বাই বড় হাতের এম সমান এক্স ডিভাইড বাই এন এ, কারণ সবগুলো তো এনই, ঠিক না? তারপর আমরা এটা বলতে পারি না যে পিভি বাই আরটি। তারপর আমরা এটা হ্যাঁ বলতে বলতে পারি পারি। না যে ভিএসটিপি ডিভাইড বাই হচ্ছে যে 22.4। হ্যাঁ বলতে পারি। আবার ভি এসএটিপি একটা আছে, এসএটিপি। ঠিক আছে? এসটিপি একটা, এসএটিপি একটা। এসএটিপি হচ্ছে যে কক্ষ তাপমাত্রা, এসটিপি হচ্ছে 0°C তাপমাত্রা, আর এসএটিপি হচ্ছে কক্ষ তাপমাত্রা। ঠিক আছে? আর কক্ষ আচ্ছা তাপমাত্রায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 22.4 না, কক্ষ তাপমাত্রা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 24.789। ঠিক আছে? ওকে। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা বল? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন তো প্রশ্ন এন বাদ দিয়ে অনেক কিছু চাইতে পারে এখান থেকে, ঠিক না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোকে প্রশ্নের মধ্যে পি চাইতে পারে, তোকে প্রশ্নের মধ্যে এক্স চাইতে পারে, তোকে প্রশ্নের মধ্যে এম চাইতে পারে, ছোট হাতের এম চাইতে পারে, তোকে প্রশ্নের মধ্যে ভিএসটিপি চাইতে পারে, পারে কিনা? এরকম হতে না, ওর হতে পারে না যে সেকেন্ডে আমাদেরকে প্রশ্নে এক্স এন এই সবকিছু দেওয়া আছে, টি বের করতে বলছে। হ্যাঁ, হইতে পারে। এই ওয়াও। এই যে এই জিনিসটা, এই ফুল লাইনটা যদি তোর মুখস্থ থাকে, হ্যাঁ, সূত্রটা, তুই যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় কনভার্ট করতে পারবি না? হ্যাঁ পারবো। কারণ তোকে তো ইনফরমেশন মিনিমাম সবগুলোরই দেওয়া থাকবে, শুধু একটা দেওয়া থাকবে না। তো তুই যদি সূত্র মুখস্থ থাকে বের করে ফেলতে পারবি না? হ্যাঁ পারবো। কমপক্ষে তো তিনটা আমাদের দেওয়াই থাকবে ইনফরমেশন। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে যে স্টোকিওমেট্রি রুলস যেটা শিখাবো, চোরা পদ্ধতি যেটা শিখাবো, ওখানে তোর 1 পৃষ্ঠার মতো সব ম্যাথই হয়ে যাবে। শুধু এই বেসিক নলেজটা যদি থাকে, এন কে কত ভাবে ভাঙা যায়, এন কে একবার এম বাই এম লেখা যায়, এক্স বাই এন এ লেখা যায়, পিভি বাই আরটি লেখা যায়। হ্যাঁ, তখন তোকে জাস্ট একটু আইকিউ খাটায় বুঝতে হবে যে তোর কি এন সমান এখন এম বাই এম লেখা উচিত, নাকি এন সমান এখন এক্স ডিভাইড বাই এন এ লেখা উচিত। ঠিক আছে? বুঝছি। ইভেন আইকিউ খাটানোটা খুব ইজি। তো যদি প্রশ্নে কণার সংখ্যা দেওয়া থাকে তাহলে তুই কেন এটা বসাবি?
তোর কি মানে মাথায় ডিস্টার্ব থাকলে না তুই এটা বসাবি, তুই তো বসাবি এটা, ঠিক না? হ্যাঁ, সেটাই। কোণার সংখ্যা দেওয়া, তোকে যদি প্রশ্ন ভর দেওয়া থাকে তাহলে প্রশ্ন ভর দেওয়া থাকলে তুই সূত্র বসাবি এটা। হ্যাঁ, তুই তো এটা হ্যাঁ, বসাবি না। তোকে যদি প্রশ্ন মধ্যে চাপ দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, মোলার গ্যাস ধ্রুবক দেওয়া থাকে, তাপমাত্রা দেওয়া থাকে, তাহলে এটা বসাবি। ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এরকম। বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে যে এসটিপি কি, আর এই এসটিপি কি, তারপর হচ্ছে এসএটিপি কি, এগুলো হচ্ছে আসে। এসএটিপি কি, আর আরেকটা জিনিস আসে এনটিপি, আরেকটা কি, এনটিপি। And মেবি এনটিপি কখনো এইচএসসি তে আসবে না, এটা অ্যাডমিশনে একবার বুয়েটে আসে, ঠিক আছে? আচ্ছা, আমি একদম অ্যাডমিশন সহ কিন্তু কভার করতেছি সব, আচ্ছা, ম্যাথ ট্যাথ করালে বুঝবি। বুয়েট চুয়েট কোনো কিছু বাদ রাখিনি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচার প্রেসার। এটা কি ফুল মিনিংটা আসে যে খালি? হ্যাঁ, ঠিক আছে। আর ফুল মিনিং আসে হ্যাঁ, আর কি আসবে, এসটিপি তে তাপমাত্রা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিনে হিসাব করলে কি করতে হয়, 273 যোগ করতে হয়, তাহলে 273 ক্যালভিন, ঠিক আছে? আর হ্যাঁ, এসটিপি তে প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, সরি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। প্রেসার। আর এসএটিপি তে টি সমান কত, টি সমান হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে ক্যালভিনে নিলে কত হয়, 298 ক্যালভিন, ঠিক আছে? হ্যাঁ, আর প্রেসার হচ্ছে যে প্রেসার এখানে 1 অ্যাটমসফিয়ার। আর এনটিপি এটা হচ্ছে কোথায় আসবে, এটা হচ্ছে অ্যাডমিশন, এটা হচ্ছে অ্যাডমিশন, আমি লিখে দিচ্ছি কোনটা অ্যাডমিশন কোনটা এইচএসসি, এটা হচ্ছে অ্যাডমিশন আসবে। এস এনটিপি হচ্ছে যে নর্মাল টেম্পারেচার প্রেসার। প্রেসার। আর এনটিপি তে তাপমাত্রা হচ্ছে যে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 20 ডিগ্রি ওকে, সেলসিয়াস বা এটা হচ্ছে যে এটাকে ক্যালভিন হিসাব করলে কত হয়, 293 ক্যালভিন। আর প্রেসার হচ্ছে যে এখানে প্রেসার সব জায়গায় সেম, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, একটু এর একটু সাইডটা থাক, তাহলে লিখে নি। আচ্ছা লাইক। হ্যাঁ, শেষ। শেষ না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস, এটা হচ্ছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন আছে না, পরিবেশ রসায়নের হ্যাঁ, একটা টপিক আমাদের এই চ্যাপ্টারও লাগে। সেটা হচ্ছে প্রেসারের বিভিন্ন একক। প্রেসারের বিভিন্ন একক, প্রেসারকে আমরা চাইলে 1 অ্যাটমসফিয়ার বলতে পারি, ঠিক না? হ্যাঁ, আবার 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, এই জিনিসটা ফুল মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? 1 অ্যাটমসফিয়ার আচ্ছা, সমান 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা প্রথম প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কঠিন কিছু না, ঠিক আছে? একবার মুখস্থ করে ফেললে দেখবি যে অটোমেটিক মুখে মুখে চলে আসতেছে, ঠিক আছে? আর প্যাসকেলকে কিন্তু আমরা আবার আরেকভাবে বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? তো হ্যাঁ, এত প্যাসকেল যার কথা, নিউটন পার মিটার স্কয়ার তার কথা, ঠিক আছে? আবার এটাকে লেখা যায় 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে? কিলো প্যাসকেল। আবার 1 অ্যাটমসফিয়ার সমান এটাও বোঝায়, এখানে এখানে জায়গা হবে না, দেখাচ্ছে এখানে আরেকটু জায়গা হবে, এটা এটা সমান এটাও বোঝায় 760 মিলিমিটার পারস্তম্ভ চাপ, ঠিক আছে? মিলিমিটার কি পারস্তম্ভ চাপ 1 অ্যাটমসফিয়ার সমান। আবার 1 অ্যাটমসফিয়ার মানে এগুলো সবগুলো সমান আর কি, ঠিক আছে? আমাদেরকে জাস্ট কম্বাসনটা মানে কখন কোথায় কনভার্ট করতে বলে আমরা তো জানি না, হয়তো পারে প্রেসারের এককটা মিলিমিটারে দেওয়া আছে, তখন কনভার্ট করে নিতে হবে না তো, ওদের হ্যাঁ, মধ্যে সম্পর্কটা কি এটা তো জানতে হবে, এগুলা এক জায়গায় লিখে ফেলতেছি আমি। আবার 760 মিলিমিটার সমান আমরা বলতে পারি 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপ, সেন্টিমিটার হিসাব করলে সেন্টিমিটার 76, হ্যাঁ? আবার যদি মিটার হিসাব করি 0.76 মিটার, ঠিক আছে? মার্কারি চাপ। তারপর হচ্ছে যে
760 টোর, যদিও লাস্টে দুইটা দিয়ে আসে না, 760 টোর এটা দিয়েও আসবে না, এটা দিয়েও আসবে না, আবার ইয়া বার দিয়েও আসে না। 1.01325 3.0.05 দাঁড়া ওয়েট ওয়েট, কি লিখছি এটা, 1.01325 1.01325 বার, ঠিক আছে। আমি সবগুলো এই কারণে লিখে দিয়েছি কারণ এমসিকিউ তো আসতে পারে, ঠিক না। 1 পয়েন্ট, এটা ওয়ান কি 3 ওয়ান to 5 এর পর কি দিচ্ছেন? বার, বি এ ডবল আর। আচ্ছা, এখান থেকে ম্যাথের মধ্যে লাগবে এটা, প্যাসকেলেরটা লাগবে, কিলো প্যাসকেলেরটা লাগবে, 760 মিলিমিটার লাগবে, 76 সেন্টিমিটার লাগবে, আর হচ্ছে মিটারটা লাগবে, ঠিক আছে, ম্যাথের জন্য। আর এইগুলো হচ্ছে এমসিকিউ, এগুলো এমসিকিউ, এই দুইটা হচ্ছে কি এমসিকিউ। কোন প্রশ্ন কোথায় আসতে পারে এগুলো বলে দিচ্ছি আমি। বুঝছি। তারপর হচ্ছে যে বি সমান হচ্ছে যে 1 লিটার হলে, মানে 1 লিটার হলে এটাকে আমরা বলতে পারি 1 ডেসিমিটার কিউব। 1 লিটার যা কথা 1 ডেসিমিটার কিউব তা কথা, ঠিক আছে। আবার ইয়া 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান 1000 লিটার। জিনিসটা ক্লিয়ার কিনা বল। একটু দাঁড়ান লিখে নি। হুম, এটা হচ্ছে আয়তনের না? আয়তনের, আয়তন হচ্ছে 1 লিটার যা কথা 1 ডেসিমিটার কিউব তা কথা, তবে আবার 1 মিটার কিউব সমান বলা থাকলে এটা ধরে নিতে হবে 1000 লিটার, ঠিক আছে, কারণ 1 মিটার কিউব সমান 1000 লিটার। এবং আমার তো প্রেসারেরটা দেখে মাথা ঘোরাচ্ছে। কারণ আমি জানি প্রেশারটা প্রথম তোরা যখন, আমি যখন ইন্ডিয়ার ফার্স্ট এগুলো পড়ছি তখন আমার মাথা ঘুরাইতে পারে এতগুলো প্রেশার। পরে একবার যখন মুখস্থ করে ফেলছি খোদার কসম আমি আর জীবনে ভুলিনি, ঠিক আছে, অটোমেটিক এটা মুখে চলে আসে, অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আরেক সেন্টিমিটার থেকে মিটারে কেমন 100 দিয়ে ভাগ করতে হয় না, হ্যাঁ, তাহলে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে 0.76 আর কি, এরকম আমার অটো চলে আচ্ছা, আসবে। আগে সংখ্যা তো প্রায় সেম, খালি দশমিকে গোলমাল আর কি। হ্যাঁ হ্যাঁ, দশমিকে, এটাই এটা। লাস্টেরটা এরকম দশমিকে। এটা জাস্ট একবার মুখস্থ করে ফেল, আমি তোকে প্রমিস করতেছি এটা জীবনে কঠিন লাগবে না। হ্যাঁ, আর লিখছি। এই জিনিসটা তোর ইয়াতেও কাজে লাগবে। কোথায় কাজে লাগবে বলতো, ফার্স্ট চ্যাপ্টারে, পরিবেশ রসায়নে। কারণ এই পড়াটা অ্যাকচুয়ালি পরিবেশ রসায়নের, কিন্তু এই চ্যাপ্টারে কাজে লাগে দেখে আমি নোট খাতে লিখছি এগুলো। আচ্ছা, লেখা শেষ। তারপর আয়তনটা বুঝছো, 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, আবার 1 মিটার কিউব সমান 1000 লিটার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা বন্ডরা এক জায়গায় ভুল করি, ঠিক আছে, বন্ডরা আমরা সবসময় আয়তনটা লিটার 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 বলতে বলতে মুখে মুখে খালি লিটার লিটার বলতে বলতে ফেনা বের করে ফেলে, ফলে আমরা ভাবি যে আয়তনের এসআই একক হচ্ছে লিটার, এটা আমরা ভাবি না। হ্যাঁ, আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব, ঠিক আছে, মিটার কিউব হচ্ছে কি এসআই একক। আর এসআই একক মানে কি বুঝছ তো, বেশিরভাগ অঙ্ক কিন্তু আমরা এসআই এককে করি, তাই না। যেমন ভরের এসআই একক হচ্ছে কেজি, ঠিক আছে, দূরত্বের এসআই একক হ্যাঁ, হচ্ছে মিটার, এরকম আর কি। কিন্তু আবার এটা মজার ব্যাপার হচ্ছে আমরা আয়তনের অঙ্ক আসলে আমরা লিটার দিয়েই করবো, ঘুরে ফিরে লিটারে কনভার্ট করে ওখানেই করবো, ঠিক আছে। এগুলো আস্তে হ্যাঁ। আস্তে 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 যখন পড়াবো তখন বুঝবি। তারপর হচ্ছে যে 1 মিলিলিটার সমান 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব যা কথা, আবার 1 সিসিও তা কথা, 1 সিসিও তা কথা, ঠিক আছে, আবার 1 গ্রামও তা কথা, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, একটু মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো। হুবুক। আর এগুলো তো আমি 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 তোকে যে এগুলো লিখে দিচ্ছি আমি তো দেখে দেখে লিখি নাই। সমান হচ্ছে যে 1 সেন্টিমিটার কিউব, আর 1 সিসি হচ্ছে 1, ঠিক তো? আমি বলি 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব যা কথা, 1 সিসিও তার কথা, আবার 1 গ্রামও তার কথা, মানে সবগুলো সমান, বুঝছি, ঠিক আছে। ঠিক আছে। একটু তারা পানি খেয়ে নি। আমার তো এতগুলো দেখে মাথা ঘুরাচ্ছে ভাই। তুই এগুলো এখন থেকে পড়াশোনা করলে কেমিস্ট্রির মতো সহজ জিনিস কিছু নেই, সারাদিন দেখবি কেমিস্ট্রি পড়তে দোষ। তো তোকে এগুলো এক জায়গায় নিয়ে এসে আগে থেকে বেসিক ক্লিয়ার করে কেউ এর চ্যাপ্টার ক্লিয়ার করবে না, ঠিক আছে। সবগুলো আগে বুঝছি। তোকে এক জায়গায় নিয়ে আসতেছি, জিনিসগুলো এক জায়গায় নিয়ে এসে এগুলো জাস্ট মুখস্থ করতে অঙ্ক করা শুরু করবো, ফাড়ায় অঙ্ক করা শুরু করবো, খালি অঙ্কই করবো, ঠিক আছে।
আচ্ছা। তারপর হচ্ছে যে আর এর মান, আর আর কে কি বলে, মোলার গ্যাস ধ্রুবক বলে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর এর কিন্তু দুইটা মান আছে। আর এর কয়টা মান আছে? দুইটা মান আছে। একটা মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এককও মনে রাখিস, ঠিক আছে? এককটা একেবারে মনে, মানে একেবারে শিখে ফেললে জীবন আর ঠকবি না আর কি। এতগুলা এতগুলা সংখ্যা তো জীবন ইন্টারে পড়া বেশি না, পড়া বেশি, কিন্তু কথা হচ্ছে একবার বুঝে ফেললে এগুলো দেখবি যে খালি মজাই মজা। 0.0821, আর আরেকটা মান আছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে? হ্যাঁ। পার কেলভিন পার মোল, এককটা মনে রাখি ফেলিস, ঠিক আছে? যে 8.31 হলে একক কি হয়, আর 0.081 হলে একক কি হয়, ঠিক আছে? তো এটা এখন কি এলএটিএম? হ্যাঁ, এল ডট এটিএম, মানে এল হচ্ছে লিটার, অ্যাটমসফিয়ার হচ্ছে প্রেসার একক আর কি, আর পার কেলভিন পার মোল, ও, ঠিক আছে? পড়ালেখা হচ্ছে কঠিন ধরে নিবি না, আমাদের মাইন্ডসেট হচ্ছে মেইন। আমরা যদি মাইন্ডে ধরে নিই যে পড়া সহজ, এখানে তো কিছুই পড়লাম না, কিছু এখনো আসেই নাই কিছু, ঠিক আছে? তো হ্যাঁ। জিনিসটা সহজ লাগবে। তুই যদি আগে থেকে ভয় পেয়ে যাস তাহলে ইয়া, যেমন এই দেখ আমি যে তোকে পড়াচ্ছি, এই যে লিখতেছি জিনিসগুলা, আমার মাথায় ফুল মুখস্থ জিনিস আছে না, কোনটার হ্যাঁ। পর কোনটা পড়াবো এগুলো মুখস্থ আছে, এই জিনিসগুলো হ্যাঁ। মুখস্থ আছে। তো আমার কারণ আমি একবার শিখছি, একবার শিখে এগুলো বুঝে শিখে বলছি, এগুলা জীবনে ভুলিনি, ঠিক আছে? ঠিক তারপর আছে। 8.314, আচ্ছা, এখন কথা হচ্ছে আর এর মান কখন 8.314 বসাবো আর কখন 0.081 বসাবো ম্যাথের মধ্যে, এটা একটা প্রশ্ন না? হ্যাঁ। যখন ম্যাথের মধ্যে আমাদের কাছে ক্লু দেওয়া থাকবে, প্রেসারের ক্লুটা অ্যাটমসফিয়ার এককে দেওয়া থাকবে, আর আয়তনের এককটা লিটার, সরি সরি উল্টা পড়াচ্ছি, উল্টা, সরি। আচ্ছা, শুরু দুইটা পড়াই, ঠিক আছে? প্রেসার এককটা যখন অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে, ঠিক আছে, আর হুম। বি এর এককটা যখন লিটারে দেওয়া থাকবে, তখন আমরা আর এর মান বসাবো, এটা জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ঠিক আছে। আর যখন প্রেসারের মান ইয়াতে দেওয়া থাকবে, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, হ্যাঁ, কারণ আচ্ছা এখানে বা লেখ, নাহলে আবার প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? কারণ প্যাসকেল যা কথা, হ্যাঁ। নিউটন পার মিটার স্কয়ার সেম কথা, একটু আগে বলছি না? আর বি এর মান মিটার কিউবে দেওয়া থাকবে, তখন হচ্ছে যে আর এর মান এটা বসাবো। এখন কথা হচ্ছে যে এই দুইটা জিনিস হচ্ছে এসআই একক, তাহলে এটা এই দুইটা জিনিস যদি এসআই একক, তার মানে আর যে মানটা বসাবো এটা এসআই একক না? হ্যাঁ। তাহলে আর এসআই একক হচ্ছে এটা। আর যদি প্রেসারের মান অ্যাটমসফিয়ার, পি এর মান লিটারে দেওয়া থাকে, তখন আর এর মান এটা বসাবো, ঠিক আছে? জিনিসটা বুঝে গেছে? সব ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ারই ভাই, কিন্তু আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ঘনত্ব, ঠিক আছে? কি হ্যাঁ, জানবো আমরা? ঘনত্ব। আর দিন ডেন্সিটি। প্রতিদিনের পর প্রতিদিন পড়ে ফেললে দেখবি যে আর কোনো ইয়াই আসতেছে না, ঝামেলা নেই, জীবন সহজ। আচ্ছা, পিভি সমান এনআরটি আমরা জানি না? হ্যাঁ। এখান থেকে কি আমরা লিখতে পারি যে পিভি সমান এন কে আবার ছোট হাতের এম ডিভাইড বাই বড় হাতের এম লেখা যায় না, আরটি? হ্যাঁ। এখান থেকে আমরা আবার এভাবে লিখতে পারি না যে পি বড় হাতের এম ডিভাইড বাই আরটি ইজ ইকুয়াল এম ডিভাইড বাই ভি, লিখতে পারি? হ্যাঁ, যাই। ভিটাকে এই পাশে নিয়ে আসছি, আর এম গুলাকে আর এগুলাকে এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ। তারপর এখান থেকে কি লেখা যায় কিনা দেখতো, আহ ছোটবেলায় কি বলছোস যে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে এটা ঘনত্ব, ক্লাস 9-10? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি না পিএম বাই আরটি ইজ ইকুয়াল রো, রো মানে কি ঘনত্ব, লিখতে পারি প্রদত্ত। না? সত্য পারি। না? তাহলে আমরা আলটিমেটলি একটা সূত্র দাঁড় করাতে পারি না, রো ইজ ইকুয়াল পিএম বাই আরটি। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র ঘনত্বের, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি।
তাহলে ঘনত্বের খালি টপিক কাজে লাগবে না, আর তো সূত্র নাই ঘনত্বের জন্য। না, ঘনত্বের জন্য আপাতত এটা, ঠিক আছে। ঠিক আছে। আর ঘনত্বের একক নিয়ে একটা ঝামেলা লাগে, ঠিক আছে, ঘনত্বের একক নিয়ে একটা কঠিন ঝামেলা লাগে। ঘনত্বের একক হচ্ছে যে গ্রাম পার লিটার, ঠিক আছে। ঘনত্বের হ্যাঁ একক কি? গ্রাম পার লিটার। তুই চোখ বন্ধ করে গ্রাম পার লিটারই বসাইস অলওয়েজ, ঠিক আছে। আমি ঝামেলা যাওয়ারই দরকার নেই। আমি চাইলে তোকে ঝামেলাটা কোথায় লাগিয়ে দেখাইতে পারবো, ঠিক আছে। ঝামেলা দেখালে তোর মাথা আরো ঘুরাবে না? বেশি দরকার নাই ভাই। ঠিক আছে, দরকার নেই। তুই এগুলা চোখ বন্ধ করে গ্রাম পার সংখ্যা লিটার বসাই দিবি। হ্যাঁ। এতগুলো সংখ্যা দেখে মাথা ঘুরাচ্ছে। হুম। ওকে, তাহলে মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা এখন একটা অঙ্ক করি, কেমন? হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু এখনো চোরাপদ্ধতি শিখি না, চোরাপদ্ধতি শিখবো আস্তে ধীরে। এত তাড়াহুড়া করার কিছু নেই। আগে কয়েকটা অঙ্ক নর্মাল নিয়মে করি, এমনি এমনি করি, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা হচ্ছে যে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। ১৩০টি ১৩০টি স্বাক্ষর দিলে একটি গ্রাফাইট পেন্সিলের ১৩০টি স্বাক্ষর দিলে, স্বাক্ষর মানে কি? সাইন আর কি, ঠিক আছে। হ্যাঁ স্বাক্ষর দিলে একটি গ্রাফাইট পেন্সিলের একটি গ্রাফাইট পেন্সিলের ১৫ মিলিগ্রাম খরচ হয়, ঠিক আছে। কত খরচ হয়? ১৫ মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হবে? প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হবে? প্রশ্নটা লিখছস? একটু দাঁড়ান লিখে নি। হ্যাঁ লিখছি। লিখছস, আচ্ছা। গ্রাফাইট দ্বারা কি বোঝায়? গ্রাফাইট হচ্ছে কার্বন একটা রূপভেদ, তাই না? হ্যাঁ তাহলে গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। তার মানে হ্যাঁ কার্বনের রূপভেদ বলতে কি বোঝাচ্ছে? গ্রাফাইটের সঙ্গে সি না? হ্যাঁ তাহলে গ্রাফাইটের সঙ্গে সি। এখন আমাকে বলছে ১৫০টা স্বাক্ষর দিলে একটি গ্রাফাইট পেন্সিলে ১৫ মিলিগ্রাম খরচ হয়। তার মানে আমরা লিখতে পারি না ১৩০টি স্বাক্ষর দিলে ১৩০টি স্বাক্ষর দিলে কার্বন খরচ হয়, কার্বন খরচ হয় ১৫ মিলিগ্রাম। আমাদেরকে বের করতে হ্যাঁ বলছে কি প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণু, কতটি কার্বন হ্যাঁ পরমাণু ব্যয় হবে, ঠিক না? তাহলে হ্যাঁ সুতরাং একটি স্বাক্ষর দিলে কার্বন কি খরচ হয় ১৫/১৩০০ হ্যাঁ মিলিগ্রাম। তাহলে এটার আনসার আসে, আমি যদি ক্যালকুলেটর মারি এখন, ১৫/১৩০০ আসছে 0.1, ঠিক আছে। তাহলে হ্যাঁ 0.1 মিলিগ্রাম। এখন মিলিগ্রাম, এটা কি গ্রামে যাবে না? হ্যাঁ আমাদেরকে কি গ্রামে বের করতে বলছে? আমাদেরকে বলছে কতটি কতটি কার্বন পরমাণু ব্যয় হবে, ঠিক না? পরমাণু সংখ্যা বের করতে বলছে, তাই না? হ্যাঁ জাস্ট কত হচ্ছে এই 0.1 মিলিগ্রামের মধ্যে কতটা কার্বন পরমাণু আছে এটা বের করতে পারলেই হচ্ছে, ঠিক কি না? বুঝছি। এখন ওটাকে দেখো, 6 × 10⁻⁴ ওটা আসবে। হ্যাঁ দাঁড়া আমি আসতেছি। এখন দেখ, 0.1 মিলিগ্রাম, মিলিগ্রাম নিয়ে কখনো ম্যাথ করা যাবে? আমাদেরকে অবশ্যই এটা না গ্রামে নিতে হবে না? কারণ আমরা কি জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম, সবকিছু গ্রামে জানি, মিলিগ্রামে জানি? না জানি না। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে নিতে গেলে কি করতে হবে? তো দেখো। ১০০ দিয়ে গুণ না, ১০০০ মিলিগ্রাম সমান ১ গ্রাম, ঠিক আছে। আচ্ছা তাহলে 1000 দিয়ে গুণ। ১০০০ দিয়ে ভাগ,
এক গ্রাম ভাগ কেন? সমান 1000 মিলিগ্রাম। ঠিক আছে, 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে গ্রাম বড় নাকি মিলিগ্রাম বড়? গ্রাম বড়। গ্রাম বড়। তার মানে 0.1 মিলিগ্রাম মানটা মিলিগ্রামে যতটুক, গ্রামে আরো ছোট হবে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। গ্রামে আরো ছোট হবে না, কারণ গ্রাম তো অনেক বড় একক মিলিগ্রাম থেকে। তাহলে 0.1 1000, যে মানটা মিলিগ্রামে আসছে 0.1, ওই মানটা গ্রামে আরো ছোট আসবে না, কারণ গ্রাম তো বড়। হ্যাঁ 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 1000 দিয়ে ভাগ করলে 10^4 গ্রাম আসে, ঠিক আছে? 10^4 গ্রাম আসে। এখন আমার কথা গ্রামে চলে আসছে। এখন আমরা একটা সূত্র বসছি কিনা দেখতো। n is equal m by একটু। m is equal x divided by n এ হ্যাঁ করছি কিনা? কেন এই সূত্র আসতেছে? কারণ এই সূত্রে এই কারণে আসতেছে, আমাদেরকে তো এখানে পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে, তার মানে অবশ্যই এই সূত্র বসাইতে হবে। আর আমাদের মান দেওয়া আছে কি, ভরে গ্রামে দেওয়া আছে না? তাহলে এটা সমান এটা হ্যাঁ লিখতে হবে। এখানে এখানে কি আমরা আফসারা পিভি বাই আরটি ওই সূত্রগুলো আনবো? বিএসটিভি বাই, এমনি তো আরো কয়েকটা সূত্র ছিল, আরো কয়েকটা সূত্র ছিল, ওগুলা আনার কি দরকার আছে? না। আমরা একটু 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 ক্লু দিয়ে আমরা বাকি ম্যাথটুকু করতে পারতেছি, ঠিক আছে? তাহলে একটু ক্লু আনলাম, ঠিক আছে? এটা একটু আবার বলে দেন তো কি কি আছে একটু। কোথায়? মানে এই সূত্রটা কেন ইউজ হচ্ছে এটা একটু আবার ক্লিয়ার করে বলে দেন তো। আচ্ছা, সূত্রটা কেন ইউজ হচ্ছে? আমাদেরকে ক্লু দেওয়া আছে ভরে, ভরে ক্লু হ্যাঁ পাইছি না, এই যে একটা। হ্যাঁ। আর এই হুম। এটার মানই তো ছোট হাতের এম এর মান, তাই না? কারণ এটা হ্যাঁ ইউজ হয়েছে, এই দেখ খরচ হয়েছে, হ্যাঁ ইউজ হয়েছে, এটা মান। আর বড় হাতের এম এর মান তো এটা প্রশ্নে দেওয়া থাকে আর না দেওয়া থাকে, এটা তো আমরা জানি। হ্যাঁ, কার্বনের বড় হাতের এম এর মান কত? 12 গ্রাম না? এক মোল কার্বনের পরমাণু ভর 12 গ্রাম না? হ্যাঁ তাহলে বড় হাতের এম এর মান এটা প্রশ্নে দেওয়া থাকে আর না থাকে এটা আমরা জানি, ঠিক আছে? তার মানে এই দুটো ক্লু দেওয়া আছে, এম আর ছোট হাতের এম আর বড় হাতের এম। হ্যাঁ। বের করতে বলছে কতটি কার্বন পরমাণু হবে, মানে এক্স এর পরিমাণটা বের করতে বলছে, কারণ এক্স সমান হচ্ছে কণার সংখ্যা, মনে আছে? পরমাণু বললে পরমাণু, অণু বললে অণু। আর তো 6 ওইটা আর অ্যাভোগাড্রো সংখ্যা। এন এর মান তো আমরা জানি। যেহেতু দেখ সবার ক্লু জানি, শুধু একটা ক্লু জানি না, দেখছস? তাহলে সূত্র এটা বসাবো না? হ্যাঁ এখন এন এর কি কি সূত্র পড়ে আসি একটু দেখে আসি, ঠিক আছে? এই যে এন এর এতগুলো সূত্র পড়ে আসি, এই সূত্র কি আমাদের কোনো কাজে আসবে এই ম্যাথের জন্য? না এই সূত্র কোনো কাজে আসবে এই ম্যাথের জন্য? না। এই সূত্র আসলে কিন্তু প্রথম সমস্যা হবে না কোন সূত্রটা বসাবো এটা ইয়ে করতে। হ্যাঁ, কেন এটার সমস্যা কোথায়? আমাদের ক্লু দেওয়া আছে, ভরে দেওয়া আছে, তাহলে ভরের সূত্রটা বসাবো। আমাদের ক্লু বের করতে হচ্ছে কণার সংখ্যা, তাহলে কণার সূত্রটা বসাবো, শেষ। ঠিক আছে। ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার। তারপর এখান থেকে আমরা চাইলে লিখতে পারি যে সুতরাং x ইজ ইকুয়াল, যেহেতু x বের করতে বলছে আমরা সরাসরি করে বলতেছি ছোট হাতের m ইনটু n এ ডিভাইড বাই বড় হাতের m, ঠিক আছে? আর ছোট হাতের m কত পাইছি? 10^4 পাইছি, হ্যাঁ, ইনটু আর n এ তো 6.02 ইনটু 10^23, 10^23। আর বড় হাতের m কত হবে? একটা কার্বন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে যে 12, ঠিক আছে? 12 না? হ্যাঁ তাহলে এখন যদি ক্যালকুলেটরে বসাই এটা কত আসে? এটা আসবে, ক্যালকুলেটরে বসালে এই পাশে লিখছি, মানটা আসবে 5.0183 ইন্টু 10^18, ঠিক আছে? এতটি পরমাণু, দাও। এতটি পরমাণু, শেষ। বুঝছস? করতেছি। আচ্ছা, কতটি? হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই যে আমার আসছে 5.0186 ইন্টু 10^18। ওই যে একই কথা, ঠিক আছে? এটা নিয়ে ইয়া করে লাভ নেই। প্রথম বাইট দশমিকের পর প্রথম দুই অক্ষর, দুই সংখ্যা মিললে হবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে অঙ্কটা বুঝতে পারছস তো? হ্যাঁ বুঝছি। অঙ্কটা আমি ঐকিক নিয়মে করে দিব, বেসিক ক্লিয়ার জন্য। এত গ্রাম বেড়েছে না, এখন এত গ্রামের মধ্যে কতটা পরমাণু আছে এটাই তো বের করতে বলছে, তাই না? যে এত গ্রাম হ্যাঁ ক্ষয় হয়েছে, এখন এত গ্রাম ক্ষয় হয়েছে মানে কি, এত গ্রামের মধ্যে কতটা পরমাণু গেছে এটাই তো বের করতে বলছে। এখন একটা জিনিস হ্যাঁ। চিন্তা কর, আমি যদি এটা ঐকিক নিয়মে করাই, কার্বনের পারমাণবিক ভর কত? 12 গ্রাম না? 12 গ্রাম। 12 গ্রাম ভরে কত থাকবে? 6.02 × 10^23 মূল্য থাকবে না? হ্যাঁ কারণ এটা প্রকৃত প্রকৃত ভর যা থাকে ওইটাই হচ্ছে ওই নাম্বার, মনে আছে? একটু আগে পড়ায় যে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং 1 গ্রামে কত থাকবে?
1 গ্রামে হচ্ছে যে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই ডিভাইড বাই 12। সুতরাং 10 ইনভার্স 4 কত থাকবে? 10 ইনভার্স 4 থাকবে বুঝছি। সেম ফরম্যাটে চলে আসছে না? দেখতো হ্যাঁ হ্যাঁ একটু 10 ইনভার্স 4 ডিভাইড বাই 12 দেখছস? বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা চোরা পদ্ধতিতে আসবো, স্টোকিওমেট্রি রুল। ওকে ঠিক আছে, আজকে হচ্ছে স্টোকিওমেট্রি রুল। হ্যাঁ বল। মিলিগ্রাম থেকে যে গ্রামে আনলাম 1000 দিয়ে গুণ করবো না ভাগ করবো আবার ভাগ করব। এই জায়গাটা দেশে গুলাই ফেলি। গ্রাম, আচ্ছা 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটাও ঐকিক নিয়মে করা যায় দ্বারা। এ দেখ, আমরা কি জানি 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম 1 গ্রাম। সুতরাং 1 মিলিগ্রাম সমান 1 ডিভাইড বাই 1000 গ্রাম। সুতরাং 0.1 মিলিগ্রাম সমান, মানে 0.1 মিলিগ্রাম সমান কত? 1 ইন্টু 0.1 না, ডিভাইড বাই 1000। হ্যাঁ মিলছে? বুঝছি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা চোরা পদ্ধতিতে আসবো। আজকে চোরা পদ্ধতিটা একটু বুঝাই দিব, ঠিক আছে? কালকে হচ্ছে চোরা পদ্ধতির প্রয়োগগুলো দেখবো। আজকে হচ্ছে চোরা পদ্ধতির ট্রেলার। চোরা পদ্ধতির নাম কি? স্টোইকিওমেট্রি রুল। স্টোইকিওমেট্রি রুল। স্টোইকিওমেট্রি, এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়, বুঝছস? তো মিনিমাম প্রতিদিন যদি 1.5 ঘন্টা ক্লাস করস তাহলে হয়তো 10 ক্লাস 11 ক্লাসে চলে যাবে, শেষ হয়ে যাবে। ওকে স্টোইকিওমেট্রি রুল। তুই এখন কত ঘন্টা ক্লাস করছিস বলতো? আমার এখানে তো টাইম কাউন্ট হচ্ছে। ওই এখন বুঝতেই তো কয়টা থেকে বসছিলাম। এখন এসে 1 ঘন্টা 11 মিনিট 44 সেকেন্ড 45 সেকেন্ড কাউন্ট হচ্ছে আমার এখানে, ঠিক আছে? ওকে তাহলে আরো 20 মিনিট পরে কেমন? ওকে ওকে তবে আমি নর্মালি, একটু ওয়াশরুম একটু। আচ্ছা ওয়াশরুম থেকে আয়। আচ্ছা, তাহলে আমরা এখন স্টোকিওমেট্রি রুলটা একটু বোঝার চেষ্টা করি, কেমন? আচ্ছা ধর নর্মাল রিঅ্যাকশন, এখন আমরা কি দিব? নর্মাল একটা রিঅ্যাকশন দেখব। নর্মাল রিঅ্যাকশন, নর্মাল রিঅ্যাকশন কি? নর্মাল রিঅ্যাকশন হচ্ছে যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, তাই না? হ্যাঁ পানি তৈরি করতেছে, এটা একটা নর্মাল রিঅ্যাকশন। এখন দেখতো এখানে কি সমতাকরণ হয়েছে? সমতাকরণ হয় নাই, ঠিক আছে? আই নেই। সমতাকরণ হয় নাই। তাহলে সমতাকরণ করলে কি হয়? সমতাকরণ করলে হচ্ছে যে সমতাকরণ ক্ষমতাকরণ করার পর যে রিঅ্যাকশনটা পাবো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, ঠিক আছে? হ্যাঁ তাহলে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন কি? স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন হচ্ছে সমতাকরণ করার পর যে রিঅ্যাকশনটা পাইছি। স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন হচ্ছে যে আমরা যদি হাইড্রোজেনের আগে কি লাগাই দিই, আমি এটা কপি করে আনি। হাইড্রোজেনের আগে যদি 2 লাগাই দিই তাহলে সমতাকরণ হয়ে যাচ্ছে না, দেখতো? হ্যাঁ আর এদিকে 2 লাগাই দিই, এদিকে 2 লাগাই দিই, তাহলে দেখতো সমতাকরণ হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। সমতাকরণ হয়েছে। এই সমতাকরণ হওয়ার পর যে রিঅ্যাকশনটা পাওয়া যায় এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন কোথায় কাকে? হ্যাঁ, ওখানে তো অক্সিজেন 4টা আর এখানে তো অক্সিজেন 2টা। তো ওখানে অক্সিজেন 4টা কই? এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা, আচ্ছা ঠিক আছে সরি 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 ঠিক আছে? হাইড্রোজেন 4টা। তো হ্যাঁ মাঝে মাঝে আমাদের একটা সংজ্ঞা আসে যে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন কাকে বলে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা সংজ্ঞাটাও লিখে দিই। সমতা বিধানের পর যে বিক্রিয়া পাওয়া যায় তাকে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন বলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সমতা বিধানের পর যে বিক্রিয়া পাওয়া যায়, যে বিক্রিয়া পাওয়া যায় তাকে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন বলে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটা বেসিক স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন লিখি, ঠিক আছে? জাস্ট বোঝার সুবিধার্থে, ঠিক আছে? সাংকেতিক চিহ্ন দিয়ে, সাংকেতিক চিহ্ন দিয়ে কি লিখবো? যদি ধর এ আর বি বিক্রিয়া করে তৈরি করতেছে সি আর ডি, ঠিক আছে? হ্যাঁ সি প্লাস ডি, সি প্লাস ডি সমতাকরণ করার পর হয়তো এরকম এরকম একটা ইয়া দাঁড়াইছে আর কি, ব্যাপার দাঁড়াইছে, ঠিক আছে? সমতাকরণ হ্যাঁ করার পর
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন হচ্ছে স্টোকিওমেট্রি রুল কি বলতেছে জানোস? এই যে স্টোকিওমেট্রি রুল বলতেছে, আমি যদি লিখি এখানে স্টোইকিওমেট্রি রুল, স্টোইকিওমেট্রি রুল হচ্ছে n of a divided by a is equal n of b divided by b is equal n of c divided by c is equal n of d is equal d divided by d। জিনিসটা বুঝতে পারছস কিনা একটু বলতো? না। বুঝতে পারছ নাই, ঠিক না? হ্যাঁ। আমি বলি এই জিনিসে একটু কঠোর ভাবে মনোযোগ, কঠিন ভাবে একটা মনোযোগ দে এখন, ঠিক আছে? কঠিন ভাবে একটা মনোযোগ দিবি। লাইভ লিখতেছি না হ্যাঁ, এখন, তাহলে অফ রাখছি, একটু লেখা এটা আগে বুঝে এরপর লিখবো। আচ্ছা, কঠিন ভাবে মনোযোগ। আমি বলি ধর চোরা পদ্ধতির জিনিসটা কেমন জানোস? তালা খুলতে চোরা নানান উপায়ে তালা খুলে ফেলে না? হ্যাঁ। কি শুনটুন ইউজ করে, তারপর সেফটি পিন ইউজ করে কেমনে কেমনে খুলে ফেলে, তাই না? হ্যাঁ। ইউজ করে ফেলে। কিন্তু ইউজ করাটা কি এতটা সহজ? সহজ না, ঠিক না। আছে? এতে হ্যাঁ। যেমন তোকে যদি এখন সেফটি পিন দিই, তুই তালা খুলতে পারবি? পারবি না। না। কিন্তু চোরকে দিলেই তুই কিন্তু খুব ইজিতে খুলে ফেলবে, তাই না? কারণ কেন? এটা চোরা টেকনিক জানে। তো ব্যাপারটা হচ্ছে কেন, তুই একবার যখন চোরা টেকনিকটা শিখতে পারবি তখন দুনিয়া সব ইজি। তো চোরা টেকনিক শিখার দিকে তোর মনোযোগ দিতে হবে এখন, ঠিক আছে? এটা একবার শিখ। ওকে। জিনিসটা শিখার ক্ষেত্রে শিখতে হয়তো একটু কঠিন হতে পারে, বাট শিখার ক্ষেত্রে মনোযোগটা দিতে হবে, শিখে ফেললে আর কিছু নেই। আচ্ছা, এখানে এন অফ এ, এন দ্বারা কি বোঝায়? মূল সংখ্যা বোঝায় না? হ্যাঁ। তাহলে এ মূল সংখ্যার কথা বলতেছে না, যেটা প্রশ্নে দেওয়া আছে? হ্যাঁ। এন অফ এ বলতে যেটা প্রশ্নে দেওয়া আছে, তাই না? হুম। আমি জাস্ট একটা কথা লিখে দিই, তাহলে হয়তো জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নে যেটা দেওয়া, প্রশ্নে ব্যবহৃত মূল সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ। প্রশ্নে ব্যবহৃত মূল সংখ্যা। আর ছোট হাতের এটা এ দ্বারা কি বোঝাচ্ছে? স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মূল সংখ্যা। এবার বল কোনো প্রশ্ন আছে কিনা? স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মোল সংখ্যা বলতে কোনটা কোনটা বোঝাচ্ছে? যেটা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের 2h2, স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন মূল সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? এ দেখ, যেটা আমরা 2h2। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানি পানি আর হাইড্রোজেন, অক্সিজেন বিক্রিয়া, সরি, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, হ্যাঁ? তবে হ্যাঁ। আমরা এবার নর্মালি রিঅ্যাকশনটাতে আমরা নিজেরা সমতা বিধান করে দিই, ঠিক আছে? নর্মালি আমাকে কি কেউ বলছে যে 2 মল ইউজ হয়েছে হাইড্রোজেন? না। আমাকে কেউ বলছে না অক্সিজেন যে 1 মল ইউজ হয়েছে? ইউজ হয় না। না। আমরা কেমনে জানি? এটা আমরা জাস্ট জেনারেল বিক্রিয়া একটা লিখছি, বিক্রিয়া লিখে যা সমতাকরণ করে দিয়েছি, হ্যাঁ? এই বুঝছি। রিঅ্যাকশনটাকে বলছে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, যেটা আমরা নরমালি সবাই জানি যে 2 মোল হ্যাঁ। 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। এই জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি যখন আমরা সমতা বিধান হুম। করব, ঠিক না? এই হ্যাঁ। ছোট হাতের এ দ্বারা কি বোঝাচ্ছে? ওই স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মোল সংখ্যা। আর ধর এ এন অফ এ দ্বারা কি বোঝাচ্ছে? এ মৌলটার প্রশ্নে যেটা ব্যবহৃত হয়েছে মোল সংখ্যা ওইটা। জিনিসটা ক্লিয়ার বুঝছি। কিনা বলতো? হ্যাঁ, ক্লিয়ার। এখন স্টোকিওমেট্রি কি বলতেছে এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখতো? স্টোকিওমেট্রি বলতেছে ওর যে প্রশ্নে ব্যবহৃত মূল সংখ্যা, ওকে যদি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মূল সংখ্যা দিয়ে ভাগ করি, আবার বি এরও যেমন প্রশ্নের মূল সংখ্যা, আর ওকে যদি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন মূল সংখ্যা দিয়ে ভাগ করি, এই দুটো সমান হয়ে যাবে। আবার ঠিক সি এর ক্ষেত্র, ডি এর ক্ষেত্র সংখ্যাটা বুঝছি। সমান হয়ে যাবে। এখন তোকে যে আমি শুরুর দিকে এন কে নানান দিকে কনভার্ট করা যায়, এন থেকে আমরা চাইলে ভর বের করতে পারি না? হ্যাঁ। এন থেকে আবার এক্স বের করতে পারি না? পারি। এন থেকে আবার ভিএসটিপি আয়তন বের করতে পারি না? হ্যাঁ, পারি। এই জাস্ট এন থেকে এবার ডানার দিকে কনভার্ট করে চলে যাব, সূত্র এটাই, সূত্র এগুলা, আর কিছু না। আমি বলি প্রশ্নের মধ্যে যদি সি নিয়ে ক্লু দেওয়া থাকে, সি নিয়ে ক্লু দেওয়া আছে মানে তোর এ নিয়েও ক্লু দেওয়া আছে, বি নিয়েও ক্লু দেওয়া আছে, ডি নিয়েও ক্লু দেওয়া আছে না? হ্যাঁ, আছে। প্রশ্নে যদি তোকে ডি নিয়ে ক্লু দেওয়া থাকে, তাহলে তো বাকি তিনটা নিয়ে ক্লু দেওয়া আছে, কারণ এন অফ ডি বাই ডি যে কথা, এন অফ সি বাই সি সেম কথা, এন অফ বি বাই বি হ্যাঁ, সেম কথা, এন অফ এ বাই এ সেম কথা। এই কথা। জিনিসটা চূড়া পদ্ধতি এবার বুঝে দেওয়া আছে কিনা বলতো একটু? হ্যাঁ। প্রশ্নে তোকে যে কোনো একটা ক্লু দেওয়া থাকবে মানে তোর সবকিছুই ক্লু দেওয়া আছে, ঠিক আছে?
এখন তুই যদি বুঝছি। এটা চোরা পদ্ধতি না করে অন্য নিয়মে করতে চাস, তোকে নানান ভাবে বিক্রিয়া ৩-৪টা কমপ্লিট করে আসতে হবে। বিক্রিয়া ৩-৪টা কমপ্লিট করে আস্তে 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 এই দিকে আসবি, এদিকে আসে এভাবে এভাবে করবি। ঠিক আছে? আর নরমালি লিগ্যাল নিয়ম কিন্তু ওইটাই। ঠিক আছে? কিন্তু আমরা লিগ্যাল নিয়ম করব না। দরকার আছে আমাদের? না, না। সেটাই। কিন্তু আমি তোকে লিগ্যাল নিয়ম দিয়েও করায় দেখাবো। ঠিক আছে? কারণ আমার নোট খাতা যদি অন্য কেউ দেখে, সে যেন কখনো বলতে না পারে তোকে যে টিচার পড়াইছে সেই টিচার শুধু চোরা পদ্ধতি পড়াই দিছে, কারণ এতে নিজে পারে না। ঠিক আছে? এই কথা যেন কখনো বলতে না পারে, সেজন্য আমি তোকে সবভাবেই ম্যাথ করাই দিব। ঠিক আছে? ঠিক আছে। একটা অঙ্ক লিগ্যাল লিগ্যাল ভাবে করাই দিব, সোরা ভাবে করাই দিব। এখন তোর যেটা ভালো লাগে তুই সেটা করবি। ঠিক আছে? আবার লিগ্যাল ভাবে করলে একটা জিনিস কি হয় জানোস? লিগ্যাল ভাবে করলে আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়। ঠিক না? জি, হ্যাঁ। বেসিক জিনিসটা, যেমন আমি তোকে একটা উদাহরণ দিই লিগ্যাল ভাবে করলে কি হয়। এই যেমন আমরা এখানে এই ম্যাথটা কি করছে, ডাইরেক্ট সূত্র ভাষায় করে দিছি। ঠিক না? হ্যাঁ। সূত্র ভাষায় করা দেওয়ার কারণ আমার এটা বুঝতে পারি না যে এরকম ফরম্যাট আসছে কেন। ঠিক না? কিন্তু একটু হ্যাঁ। পর যখন আমি একটু লিগ্যাল 12 গ্রাম সমান এত, 1 গ্রাম সমান কত, 10 4 গ্রাম সমান আবার সেম ফরম্যাটই পাইছি। ঠিক না? হুম। তো এই জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা করে দেওয়ার কারণে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে না, বেসিকটা। হ্যাঁ, এই লিগ্যাল বুঝছি। একদম লিগ্যাল ভাবে করলে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়। আর নাহলে তো এরকম ডাইরেক্ট সূত্র ভাষা দিয়ে করে ফেলতে পারবে, 1-2 লাইনে অঙ্ক শেষ। তো এখানে একটু পরিচয়গুলো লিখে দিই, যে এ বি সি ডি স্ট্যান্ডার্ড ফ্রিকশনাল মোল সংখ্যা। এ বি সি ডি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রিকশনাল মোল সংখ্যা। আর এন অফ এ, এন অফ বি, এন অফ সি, এন অফ ডি হচ্ছে, এগুলো হচ্ছে প্রশ্নে প্রদত্ত মোল সংখ্যা। এন অফ বি, এন অফ সি, তারপর এন অফ ডি, এগুলো হচ্ছে কি প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা। বুঝছি। আমরা যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। তাহলে একটা অঙ্ক করে ফেলি কেমন, হ্যাঁ। স্টোকিওমেট্রি দিয়ে। আচ্ছা, ম্যাথকে নর্মালি আমি কালো লাল কালি দিয়ে লিখতে পছন্দ করি। ম্যাথ, হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কি আসে, কি আসে, হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছে। হ্যাঁ। পানি উৎপন্ন হচ্ছে, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি তৈরি হবে। ঠিক আছে? ওকে। অক্সিজেন হতে কত গ্রাম পানি উৎপন্ন হবে। তাহলে এটা সলিউশন কি, সলিউশন কি, সলিউশন হচ্ছে প্রথমে আমরা তো বিক্রিয়াটা লিখতে হবে, তাই না? আমরা হ্যাঁ। বিক্রিয়া একটু আগে দেখে আসছি যে 2s2 প্লাস O2 ইজ ইকুয়াল কি হয়, 2s2, তাই না? এটা একটু একটু আগে দেখে আসছি, তাই আমি ভেঙে দেখাচ্ছি না। ওকে, ওকে। এখন দেখ স্টোকিওমেট্রি রুল কি বলে, ধুম করে স্টোকিওমেট্রি রুল ইউজ করে বলবো। ঠিক আছে? এটা হ্যাঁ। এটা 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 যখন একবার শিখে ফেলবি, ঠিক আছে, তখন দেখবি অভ্যাস খারাপ হয়ে গেছে, দুনিয়া এটা কি সবকিছু। লিখবো যে এই রুলটা ব্যবহার করে? হ্যাঁ হ্যাঁ, এইটা লিখতে হবে স্টোকিওমেট্রি রুল, এটা এই জিনিসটা লিখতে হবে। হ্যাঁ, কারণ তোদের হ্যাঁ। বইতে কি হয়েছে, ভুলবশত স্টোকিওমেট্রি রুলের কথাটা উচ্চারণ করে ফেলছে। ঠিক আছে? এই সেই জন্য আমরা ইউজ বুঝছি। করতে পারতেছি। আর এখন একবার যখন স্টোকিওমেট্রি রুল ইউজ করা শিখবি, তখন দেখবি দুনিয়া সব অঙ্ক খালি এই রুল দিয়ে করতেছিস। ঠিক আছে? অভ্যাস খারাপ হয়ে যাবে যে। ঠিক আছে? ওকে। তারপর দেখ স্টোকিওমেট্রি রুল কি বলে, স্টোকিওমেট্রি রুল অনুযায়ী আমরা লিখতে পারি না, n of s2 divided by 2 is equal n of o2 divided by 1 is equal n of s2o divided by 2। দেখ তো লিখতে পারি কিনা, জিনিসটা বুঝছস কিনা একটু বলতো আমাকে কষ্ট করে।
আগুন এখানে এখানে হাইড্রোজেন ইউজ হয়েছে 2 অণু, মানে দুইটা পরমাণু হাইড্রোজেন ইউজ হ্যাঁ, হয়েছে। আমরা ঠিক নিচে এই কি, আমরা নিচে কি ইউজ করি? এই যে আমরা নিচে নিচে কি ইউজ করি? স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মোল সংখ্যাগুলো ইউজ করি না নিচে। হ্যাঁ হ্যাঁ আর NO2 এটা তো আমরা এখনো জানি না, প্রশ্নে দেখি কি বলছে। ঠিক আছে, আপাতত সূত্রটা এই কম্বাটে লিখতে পারি কিনা বলতো? পারি। শিওর? হ্যাঁ শিওর। এখন প্রশ্ন কর, হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছে, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি উৎপন্ন হবে? তার মানে আমাদেরকে ক্লু দেওয়া আছে অক্সিজেনের, তাই না? হ্যাঁ আর বের করতে হচ্ছে পানি। তার মানে আমরা সূত্র ইউজ করবো একটু পর্যন্ত, এই দুইটাকে নিয়ে সূত্র ইউজ করবো। আমার ওইটাকে হাইড্রোজেনকে লাগবে না, লাগবে? না লাগবে না। আমাদেরকে এই দুইটা নিয়ে সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে, এখন এই দুইটা নিয়ে যখন সূত্র লিখবো তখন আমরা কি লিখতে পারি যে n of O2 divided by 1 is equal n of H2O divided by 2, লিখতে পারি না? হ্যাঁ পারি। আবার n of O2 যা কথা, n of O2 divided by 1 যা কথা, n of O2 তা কথা, তাই না? হ্যাঁ কারণ 1টা লিখলেও চলে, না লিখলেও চলে। আমি একদম ভেঙে ভেঙে একদম প্রথম তো তাই একদম ভেঙে ভেঙে করাচ্ছি, পরেরগুলো কিন্তু ভেঙে ভেঙে করাবো না। ঠিক আছে, তারপর দেখ বুঝছি। n of O2 কে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখতো, m of O2 divided by বড় হাতের m of O2। কারণ n সমান m বাই m, ছোট হাতের m বাই বড় হাতের m, একটু আগে পড়ে আসছি। হ্যাঁ 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 লিখতে পারি না? এখন তুই বলতে পার n এর তো আরো সূত্র আছে, ওগুলো কেন বসাই না? কেন ওগুলো কেন বসাবো ভাই? আমাদের তো প্রশ্নে দেওয়া আছে 20 গ্রাম অক্সিজেন, ভরের জিনিস দেওয়া আছে, তাহলে ভরের জিনিস দেওয়া থাকলে ভরের সূত্র বসাবো। আমরা কেন x এর সূত্র, বুঝছি। x ডিভাইড বাই n এর সূত্র বসাবো? ঠিক আছে, হ্যাঁ তা আমরা এখান থেকে কত গ্রাম পানি উৎপন্ন হবে সেটা বের করতে বলছে, তাই না? হ্যাঁ এটাও কিন্তু কত গ্রাম, পানিটাও কিন্তু গ্রামে হিসাব করতে বলছে, তাই না? হ্যাঁ তাহলে পানি n of H2O কে আমরা ইয়াতে নিয়ে যাই, ভরে নিয়ে যাই, m of H2O ডিভাইড বাই বড় হাতের m of H2O, তাই না? হ্যাঁ ডিভাইড বাই আবার 2 আছে কিন্তু 2, জিনিসটা বুঝছস? একটু ক্লিয়ার, একটু বুঝছি। ক্লিয়ার, একটু ক্লিয়ার কিনা বল। হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন m of O2 ইজ ইকুয়াল, ওই পাশেরটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে কি হবে, m of H2O ডিভাইড বাই বড় ইনটু। হাতের H2O, আর 2টা উল্টে যাবে না? হ্যাঁ। ইন্টু এরকমই যাবে না? হুম। এটা তো পারবি, এটা তো ছোটবেলার পড়া নাকি? 2টা কেন উল্টাইছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন এখন মানগুলো বসাই দে। সব সব মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে। হ্যাঁ, m of O2 কত দেওয়া আছে? 20 গ্রাম। কারণ প্রশ্নে যেটা দেওয়া সুদাবে থাকবে সেটা হচ্ছে কি, চৌড়াতে র্যাম। আর সুদাবে নরমালি, হ্যাঁ হ্যাঁ বল। আমি এতটুকু আগে একটু তুলে নিই। হ্যাঁ তোর, আচ্ছা, আর ছোট হাতের র্যাম দ্বারা কি বোঝাচ্ছে, যেটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে 20 গ্রাম। ঠিক আছে, আর বড় হাতের র্যাম, পানির বড় হাতের র্যাম কত? 18 গ্রাম না? তাহলে 18 লিখলাম। তারপর হচ্ছে যে ছোট হাতের, আচ্ছা পানি না, এটা তো অক্সিজেন বলছে। হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক O2 আণবিক ভর কত? 32 না? আচ্ছা 32। 32 ইজ ইকুয়াল m of H2O, যেটা আমাদেরকে বের করতে বলছে, তাহলে এটা আমরা রেখে দিলাম, ডিভাইড বাই কত, বড় হাতের m of H2O, বড় হাতের m of H2O কত হবে? 18 গ্রাম, তাই না? হ্যাঁ। হুম। আর এখানে নিচে যে হাফ আছে এটা দুইটা এখানে গুণ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। সুতরাং ছোট হাতের m of H2O সমান কত আসে, আমি ডাইরেক্ট মানটা বের করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা হুম, এখানের মধ্যে এটা কি বলে কি, টুটা উপরেরটার সাথে গুণ হবে না? না কেন উপরের সাথে গুণ হবে? দেখ তো, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, দ্বারা এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, m of H2O ডিভাইড বাই m of H2O ডিভাইড বাই 2, নিচে একটা 1 আছে না? হ্যাঁ কারণ 1টা তো লিখি না আমরা নরমালি। ঠিক আছে, ধরে নিতে 1 আছে। তাহলে m of হ্যাঁ H2O ডিভাইড বাই m of H2O ইনটু, উল্টাই যাবে, 1টা উপরে উঠবে, 2টা নিচে নামবে না? বুঝছি বুঝছি ঠিক আছে। ঠিক আছে, জিনিসটা কি বুঝছিস কিনা দেখতো। হ্যাঁ, বুঝছি। এখন আমি রেজাল্টও বলে দিচ্ছি, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে। তাহলে স্টোকিওমেট্রি রুল কি একবার ইউজ করে জিনিসটা বুঝতে পারছো, জিনিসটা কি হবে? হ্যাঁ বুঝতে পারছি। আমাদের ফর্মুলা একটাই, এই n কে এবার কোথায় কনভার্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের আইকিউ কাটাতে হবে। ঠিক আছে, আর কিছুই নেই। জাস্ট এবার মানগুলো বসাবো, মানগুলো বসা ম্যাথ করে ফেলবো। জিনিসটা বুঝাতে পারছি?
আরেকবার বুঝাই দেন এটা পুরোটা, মানে বুঝছি কিন্তু আরেক ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য হুম হুম একদম ফার্স্ট থেকে। হুম হুম তাহলে আচ্ছা আমি তাহলে একদম স্টোকিওমেট্রি রুল থেকে পড়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। স্টোকিওমেট্রি রুল কি বলে, আমাদের এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, ঠিক না? যেটা হ্যাঁ এই স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনটা আমরা সবাই লিখতে পারবো, ঠিক আছে? এটা আমাদের প্রশ্নে হ্যাঁ বলে দিতে হবে না যে পানির সাথে অমুকের সাথে অমুক বিক্রিয়া করে অত অত মৌল উৎপন্ন হয়, ঠিক আছে? আমরা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনটা সবাই জানি, ঠিক আছে? হুম নর্মালি বেসিক নলেজ অনুযায়ী একটা রিঅ্যাকশন লিখবো, ওই রিঅ্যাকশন অনুযায়ী যে সমতাকরণ করে দিব, ঠিক আছে? ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন। সমতাকরণ করার পর মৌলগুলোর পাশে যে নাম্বারটা পাবো এগুলো হচ্ছে ওদের মোল সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, স্টোকিওমেট্রি রুল কি বলে? স্টোকিওমেট্রি রুল হচ্ছে এন অফ এ। এন অফ এ মানে কি, এর যেটা প্রশ্নে ব্যবহৃত হচ্ছে মূল সংখ্যা যেটা, ওটাকে যদি হ্যাঁ আমরা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন ওর স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন মূল সংখ্যা দিয়ে ভাগ করি, আবার ঠিক বি এর ক্ষেত্রে সেম ঘটনা করি, সি এর ক্ষেত্রে যদি সেম ঘটনা করি, আবার ডি এর ক্ষেত্রে যদি সেম ঘটনা করি, সবগুলো সমান হবে, ঠিক আছে? ওকে। তাহলে আর এবি হচ্ছে বিক্রিয়ক আর সিডি হচ্ছে উৎপাদ। আমাদের কি তার মানে বিক্রিয়ক উৎপাদ এটাও হিসাব করা লাগবে না, আমরা কি জানি সবগুলো সমান হবে, ঠিক আছে? এটা আমরা জানি। আবার হ্যাঁ আচ্ছা, তো এখন হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া পানি উৎপন্ন হচ্ছে, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি উৎপন্ন হবে? আমাদেরকে এক বলে হুম দিচ্ছে যে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া করতেছে, এটা আমাদেরকে বলে দিচ্ছে না ওরা? হ্যাঁ তাহলে আমরা কি করবো, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া নরমালি ঘটাবো, নরমালি ঘটায় এখানে সমতাকরণ করে দিব, ঠিক আছে? সমতাকরণ করে হ্যাঁ। আমরা আমরা কিন্তু স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পেয়ে গেছি, এটা দাদা এটা আমার ফোনটা আসছে, একটু ফোনটা ধরতেছি। আচ্ছা, তাহলে আমরা কি পাইছি? তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পাইছি, তাই না? হ্যাঁ লিখলাম। এখন স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন অনুযায়ী আমরা স্টোকিওমেট্রি রুলটা ইউজ করে ফেললাম, ঠিক না? হ্যাঁ এখন NO4 আমাদেরকে ক্লু দিচ্ছে কি 20 গ্রাম অক্সিজেন, ঠিক না? হ্যাঁ আর স্টোকিওমেট্রি রুল অনুযায়ী কি কি জানি, আমাদেরকে যদি ভুলবশত একটা ক্লু দিতে আমরা সবার ক্লুই বের করতে পারবো। একটা ক্লু হ্যাঁ দেয়, জাস্ট একটা ক্লু লাগবে, জাস্ট আমাদের শুধু বলছে কি 20 গ্রাম অক্সিজেন, আর কিছু বলছে বলে নাই, না কিন্তু এই ক্লুই আমাদের জন্য এনাফ, ঠিক আছে? এই যে, হ্যাঁ তারপর কি করব, এনটাকে যেহেতু গ্রাম বলছে, ভর বলছে, আমাদেরকে বেরও করতে বলছে ভর, তাহলে আমরা হ্যাঁ এখন এন এর তো অনেক সূত্র জানি, ঠিক না? ওখান হ্যাঁ থেকে আমরা কোন সূত্র ইউজ করবো, যে সূত্রটা হচ্ছে ভরের সূত্র, এম বাই এম, ঠিক আছে? এই সূত্র ইউজ করে আমরা জাস্ট মানটা বসাই দিব, তারপর আনসার চলে আসবে, ওকে, ঠিক আছে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটুকু, ঠিক আছে। ঠিক আছে? যা যা পড়াইছি এগুলো হচ্ছে যে পড়ে ফেলবি, ঠিক আছে? নোট খাতা থেকে পড়ে ফেলবি, ব্যাপারটা তাহলে কি হবে, সময়ের পড়া সময় শেষ। হুম।